মোটামুটিভাবে 20টি। তাহলে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে কৃত্রিম বা আর্টিফিশিয়াল এরকম মৌলিক পদার্থের সংখ্যা কত, তাহলে তোমরা বলবে 20টি। আর যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে যে প্রকৃতিতে কতগুলো পাওয়া যায় বা প্রাকৃতিক, তাহলে 98টি। আচ্ছা, এর সাথে তোমাদেরকে একটু ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি যে আমাদের শরীরেও অনেকগুলো মৌলিক পদার্থ পাওয়া যায়। আমাদের শরীরে যে মৌলিক পদার্থগুলো পাওয়া যায় এদের সংখ্যা 26টি। ঠিক আছে, তাহলে এখন মৌলিক আর যৌগিক পদার্থ নিয়ে আমরা আবারও একবার রিপ্লে করে আসতেছি। কি ভাইয়া, যে মৌলিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের সংখ্যা 118টি এখন পর্যন্ত। আর এই মৌলিক পদার্থ আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, একটাকে বলে প্রাকৃতিক আর একটাকে বলে কৃত্রিম। প্রাকৃতিক অর্থাৎ প্রকৃতিতে যেটা পাওয়া যায় ওইভাবেই, এরকম সংখ্যা 98টি। আর কৃত্রিম পদার্থের সংখ্যা হচ্ছে বা ল্যাবে তৈরি করা হয়েছে এরকম হচ্ছে 20টি। আর একটা এক্সট্রা তথ্য তোমাদেরকে বলে দিয়েছি, সেটা হচ্ছে ভাইয়া মানব শরীরে পাওয়া যায় 26টি। ঠিক আছে, এবার আসো যৌগিক পদার্থ নিয়ে আরেকটু বলে আসি। তাহলে যৌগিক পদার্থটা আগেই বলে দিলাম যে ভাইয়া যে সকল পদার্থে একাধিক মৌলিক পদার্থের সংযোজন থাকবে, সেটা বিভিন্ন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকতে পারে। আচ্ছা, এইগুলাকে বলবো আমরা যৌগিক পদার্থ। তো যৌগিক পদার্থের একটা উদাহরণ দেখে আসো। তাহলে ফার্স্টেই যৌগিক পদার্থের কিছু উদাহরণ দেখলেই তোমরা বুঝতে পারবে যে ভাইয়া মৌলিক এবং যৌগিক কিভাবে পৃথক। আচ্ছা, তোমরা জানো আমরা বলি যে যার অপর নাম জীবন, অর্থাৎ পানি, H2O, এইটা মৌলিক না যৌগিক? এটা কিন্তু যৌগিক পদার্থ ভাইয়া। কেন যৌগিক পদার্থ? একে ভাঙলে তুমি একাধিক মৌলিক পদার্থ পাবে, অর্থাৎ হাইড্রোজেনও পাবে, অক্সিজেনও পাবে। যেহেতু দুইটা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত পানি, তাই পানি একটা যৌগিক পদার্থ। ঠিক আছে, তাহলে যৌগিক পদার্থ এরকম অনেকগুলো বলতে পারবে। তোমরা যেটা নিঃশ্বাসে ত্যাগ করো অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, এটাও কিন্তু একটা যৌগিক পদার্থ। কিভাবে ভাইয়া? কারণ কার্বন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ। তাহলে দুইটা মৌলিক পদার্থের সংযোজনে যেটা গঠিত হয়েছে তাকে বলি আমরা যৌগিক পদার্থ। আচ্ছা, তোমাদের অ্যান্সারগুলো করতে থাকো, আমরা একটু পরে তোমাদের রিপ্লাইগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আসো আমরা পরমাণু এবং অণু নিয়ে কথা বলি। তাহলে পরমাণু কি, এটা নিয়ে একটু বলে আসি। পরমাণু হচ্ছে, পরমাণুর ইংরেজি শব্দটা হচ্ছে অ্যাটম। আচ্ছা, অ্যাটম শব্দটা প্রথম ব্যবহার করেন প্রায় 350 অব্দে বা 380ও লেখা থাকে। তোমাদের এসএসসি লেভেলে 380 লেখা আছে। 380 অব্দে সর্বপ্রথম গ্রিকের একটা দার্শনিক, গ্রিস দার্শনিক নাম হচ্ছে ডেমোক্রিটাস। এই ডেমোক্রিটাস সর্বপ্রথম অ্যাটম শব্দটা ব্যবহার করেন এবং তার যে মত ছিল সেটা এমন যে পদার্থকে ভাঙতে ভাঙতে একটা ক্ষুদ্র পর্যায়ে যাবে, যার পরে আর ভাঙা যাবে না। এই ক্ষুদ্র পদার্থের বা অবিভাজ্য পদার্থের নাম উনি দেন অ্যাটম। আর তখন থেকে ধারণা করা হতো যে অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না। তো এই অবস্থা থেকে ওই সময়ের আরও কিছু দার্শনিক ছিল, তাদের মধ্যে অ্যারিস্টটল একজন। অ্যারিস্টটল বলছিলেন যে না, পরমাণু বলে কিছু নাই, আসলে পদার্থকে যত ইচ্ছা তত ক্ষুদ্র করা যায়। ঠিক আছে, তো এই দুইজনের সাংঘর্ষিক মতবাদের কারণে এই মতবাদ নিয়ে দীর্ঘদিন আর কেউ কথা বলেনি। প্রায় 2200 বছরের কাছাকাছি, এতদিন পরে 1803 সালে 1803 সালে এনার নাম হচ্ছে ব্রিটিশ স্কুল শিক্ষক জন ডাল্টন। ঠিক আছে, এই জন ডাল্টন এসে ডেমোক্রিটাসের মতো একটা মত প্রকাশ করেন এবং বলেন যে পদার্থকে ভাঙতে ভাঙতে একটা ক্ষুদ্র পর্যায়ে যাবে, যার পরে আর ভাঙা যাবে না। উনি ডেমোক্রিটাসের সম্মানার্থেই ওই পদার্থের নামকরণ করেন অ্যাটম এবং তিনি পরবর্তীতে অ্যাটমিজম বা পরমাণুবাদ উপস্থাপন করেন। এখন আসো এই যে অ্যাটম বা পরমাণু, তাহলে তোমরা এটুকু জানতে পারলে যে ভাইয়া যে সকল পদার্থকে আর ভাঙা যায় না ওই সময় থেকে নাম হয়েছিল পরমাণু। আসলে পরমাণুর আরও কিছু সংজ্ঞা আছে, তার মধ্যে তোমাদেরকে একটু বলে দিই। পরমাণু বলতে আমরা বোঝাই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই তবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আবারও বলতেছি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদেরকে বলি আমরা পরমাণু। এখন আসো অণু নিয়ে একটু কথা বলে আসি যে অণু কি ভাইয়া। তাহলে অণু, এটা তোমরা শুনছো কিনা, পরমাণুর ইংরেজি শব্দ হচ্ছে অ্যাটম আর অণু এর ইংরেজি শব্দ হচ্ছে মলিকিউল। অনেকে মনে করতে পারে ভাইয়া যে অণু শুনছি কিন্তু অণুর তো ইংরেজি নামই জানি না। অণুর ইংরেজি নাম হচ্ছে মলিকিউল। তো অণু কাকে বলে? অণু বলতে আমরা এরকম বুঝাই যে ভাইয়া সেটা মৌলিকও হতে পারে, যৌগিকও হতে পারে, অর্থাৎ মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এর আবার স্বাধীন অস্তিত্ব আছে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদেরকে বলে অণু। যেমন তোমাকে যদি আমি বলি যে
দেখো O2 এটা মৌলিক পদার্থের অণু, ঠিক আছে, কিন্তু দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করছে। এটা দেখতে কেমন ভাইয়া? এটা দেখতে হচ্ছে এরকম, অক্সিজেন এইরকম দুইটা অক্সিজেনের পরমাণু একসাথে যুক্ত হয়ে অণু গঠন করছে। অর্থাৎ অণু গঠন করতে হলে তোমাকে একাধিক পরমাণু যুক্ত হতে হয়, সেটা বিভিন্ন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। আমরা ওগুলা নিয়ে তোমাদের সাথে পঞ্চম অধ্যায়ে আলোচনা করব যে কিভাবে আসলে অণু গঠন করে। এরপরে আসো, তাহলে অক্সিজেন একটা মৌলিক পদার্থ, তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাও অণু হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে ভাইয়া H2SO4, এটাকে বলি আমরা সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড দেখো, এটা তো একটা যৌগিক পদার্থ নিঃসন্দেহে। কেন? কারণ ভাই এখানে হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, এবং হাইড্রোজেনের কয়টা পরমাণু? 2টা, সালফারের 1টা, আর অক্সিজেনের 4টা। তাহলে মোট পরমাণু সংখ্যা দাঁড়ালো এখানেই 7টা। তাহলে দেখো এখানে পরমাণু কয়টা দাঁড়াচ্ছে? পরমাণু 7টা। তাহলে ভাইয়া সালফিউরিক অ্যাসিডের একটা অণুতে 7টা পরমাণু থাকে, যেখানে হাইড্রোজেনের 2টা, সালফারের 1টা এবং অক্সিজেনের 4টা। তাহলে এইটাই হচ্ছে ভাইয়া একটা যৌগিক পদার্থ, এবং এই যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাটা তুমি ধরবে তাকে আমরা বলবো অণু। তাহলে অণু এবং পরমাণু এই দুইটা বিষয় আমি মনে করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি তারপরেও কেউ না বুঝতে পারো তাহলে আমাদেরকে কমেন্ট করো, অথবা আমাদের যে সলভ দেওয়ার একটা গ্রুপ আছে ওই গ্রুপে অ্যাড হও, তাহলে আমরা সেখানে তোমাদেরকে সলভ দিয়ে দিব, বা বুঝতে অসুবিধা থাকলে বলে দেব। এবারে আসো আমরা একটু আলোচনা করব প্রতীক নিয়ে, যে ভাইয়া প্রতীক কি? প্রতীক হচ্ছে ভাইয়া একটা পুরো নামের সংক্ষিপ্ত রূপ। এটা বড় নাম বলবে, তার সংক্ষিপ্ত রূপ আকারে যদি প্রকাশ করা যায় তাহলে সেটাকে বলে প্রতীক। তাহলে প্রতীক কিভাবে বুঝবো ভাইয়া যে এ কোন মৌলের প্রতীক কেমন? প্রতীক বোঝার জন্য কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। যেমন ভাইয়া প্রতীক অনেক সময় ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা যেতে পারে। যদি এরকম দেখো যে ইংরেজি নামের প্রথম অক্ষরে অন্য কোনো মৌল আছে আর তার নামও সেই অক্ষর দিয়েই হচ্ছে, তাহলে প্রথম অক্ষরের সাথে প্রাধান্য পায় এরকম কোনো অক্ষর যুক্ত করে দিতে হয়। তবে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে হলেও পরবর্তী অক্ষরটা স্মল লেটারে বলতে হবে তোমাকে। যেমন আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যেমন তুমি মনে করো কার্বন, কার্বন, তাহলে তোমরা লিখবে কার্বন, তাহলে এর প্রথম অক্ষর হচ্ছে সি। যেহেতু প্রথম অক্ষর সি, তাহলে তোমাদের মনে হবে যে ভাইয়া তাহলে কার্বনের প্রথম অক্ষর সি, তাহলে এর প্রতীকটা দাঁড়াবে সি, ঠিক আছে। কিন্তু তোমাকে যদি আমি বলি যে ভাইয়া ক্লোরিন কি হবে বলো তো? ক্লোরিন, ক্লোরিন, তাহলে ক্লোরিন বানানটা হয় CHLORINE, ক্লোরিন, ঠিক আছে। তাহলে ক্লোরিনের নামেও কিন্তু সি বর্ণ আছে, তাহলে তুমি চাইলেই কি সি বর্ণ ব্যবহার করতে পারবে? পারবে না, কারণ অলরেডি কার্বনকে তুমি সেই নামে ডাকতেছো। তাহলে এই সময় দেখা হয় যে এর নামের সাথে এই সি বর্ণের সাথে কোন বর্ণের উচ্চারণ সবচেয়ে বেশি। যেমন দেখো ক্লোরিন, ক্লোরিন, স্বাভাবিকভাবে এল এর উচ্চারণটা মনে হচ্ছে বেশি হচ্ছে, যেহেতু এল এর উচ্চারণ বেশি তাই এর সংকেতে আমাদের লেখা হয় CL। দেখো সিটা থাকবে বড় হাতের আর এলটা হয় ক্যাপিটাল, এই স্মল লেটার অর্থাৎ ছোট হাতের, ঠিক আছে। এবারে আসো আরো কিছু নাম যদি তোমাকে বলি, যেমন ক্রোমিয়াম, ক্রোমিয়াম, তাহলে তোমরা সংকেত লেখো ক্রোমিয়াম। এবার দেখো ক্রোমিয়ামেরও সি, তাহলে ভাইয়া এটা কি করে নামকরণ করব? তাহলে এইটার নামকরণ করতে গেলে তোমাকে সি নিতে হবে, তার সাথে এই স্মল লেটার যার উচ্চারণে সবচেয়ে বেশি আধিক্য পায় সেরকম একটা অক্ষর তোমাকে নিতে হবে, তাহলে তুমি নিবা CR, ঠিক আছে। এবার যদি তোমাকে বলি ক্যালসিয়াম, তাহলে দেখো ক্যালসিয়াম CA, সবচেয়ে যেটা বেশি কাছে তুমি পাচ্ছ তাকে। ক্যাডমিয়াম মনে হচ্ছে ভাইয়া সি তো আছেই, তাহলে ক্যাড, ক্যাড কেমন যেন ডি এর উচ্চারণ, তাহলে CD, এটা দ্বারা বোঝায় ক্যাডমিয়াম, ঠিক আছে। তাহলে এইগুলা আমাদের প্রতীক এইভাবে প্রকাশ করা যেতে পারে, ঠিক আছে। প্রতীক এইগুলা হয় যে ভাইয়া একটা পুরো নামের সংক্ষিপ্ত রূপ যেটা, সেটা প্রকাশ পদ্ধতিকে আমরা বলি প্রতীক। এটা হতে পারে ইংরেজি নামের প্রথম অক্ষর, হতে পারে প্রথম অক্ষরের সাথে অন্য কোনো বর্ণ যুক্ত থাকতে পারে, আর অথবা আরো কিছু আছে যেগুলো ল্যাটিন নাম থেকে আসে। ল্যাটিন নাম মানে সেগুলো তুমি মৌলের নামের সাথে মিলই পাবে না, তাহলে সেটা কেমন থাকে ভাইয়া? যেমন তোমাদের খুব কমন একটা সোডিয়াম, সোডিয়াম, তোমরা শুনছো সোডিয়াম, তাহলে সোডিয়াম নাম তো ভাইয়া দেখো
মনে হচ্ছিল যে ভাইয়া সোডিয়াম এস দিয়ে হলে ভালো হতো না, কিন্তু এস দিয়ে আছে সালফার, তুমি ব্যবহার করতে পারবে না। তাহলে এস এর সাথে কেউ উচ্চারণে আসুক, তাক ব্যবহার করতে পারবে? তাও পারবে না। কেন? এইটা রসায়ন যারা প্রণেতা অর্থাৎ আইইউপ্যাক যে সংস্থা, তারা নির্ধারণ করে দিছে যে সোডিয়ামের নামটা আসছে এটা ল্যাটিন শব্দ থেকে, যার নাম হচ্ছে ন্যাট্রিয়াম। এই ন্যাট্রিয়ামের কারণেই ওই প্রথম অক্ষর দিয়ে তোমাকে বলছে ন্যাট্রিয়াম। এখন দেখো এই ন্যাট্রিয়াম তাহলে আপনি এন নেন, কিন্তু নিতে পারবেন না। কেন? এন এ নাইট্রোজেন আছে, তাহলে তুমি ব্যবহার করতে পারবে? পারবে না। তাহলে ব্যবহার করা হচ্ছে এন, তার সাথে একটা সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে ন্যাট্রিয়াম অর্থাৎ এ, এইটা ঠিক আছে এনে। এরকম আছে ক্যালিয়াম, ক্যালিয়াম থেকে আসছে পটাশিয়াম, তোমরা জানো। তো এইভাবে কিছু কিছু আছে ল্যাটিন নাম থেকে আসছে, কিছু কিছু ইংরেজি নাম থেকে। আবার ইংরেজি নামের যদি একাধিক মৌলের নাম একই রকম বা একই বর্ণ দেওয়া হয়, তখন দেখবে যে কোনটা প্রাধান্য বেশি পাচ্ছে সেটা দিয়ে আসবে। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন বা কুইজের আমি একটু দেখে আসি কারা কারা সঠিক অ্যান্সার করছো। হ্যাঁ, তোমরা অনেক ভালো অ্যান্সার করছো রে। আহনাফ শাকিল, আরেকবার বলেন ভাইয়া কোনটা? তুমি একটু বলো কোন প্রশ্নটা, তাহলে আমি আরেকবার রিপিট করতেছি। তোমরা প্রতীকগুলোর সাথে সাথে বলার চেষ্টা করছো, খুব ভালো। এ তোমাদের যে কুইজটা দিছিলাম, কুইজের উত্তর কই? কুইজের উত্তর করো। আচ্ছা, তোমাদের কুইজের উত্তরটা পাচ্ছি না, দেখি তোমাদের কুইজের উত্তরটা আসুক, তারপরে আমি তোমাদেরকে বলতেছি কেমন কোনটা কে কি উত্তর করছো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা পরমাণুর ভেতরের কণা সম্পর্কে একটু বলি। হ্যাঁ, হাইড্রোজেনের আইসোটোপ 7টি। সিরাতুল মুস্তাকিম মুরাদ, জি ভাইয়া তুমি সঠিক অ্যান্সার করছো। আচ্ছা, তোমরা অ্যান্সার করতে থাকো, আমি পরবর্তী টপিকটা নিয়ে একটু আলোচনা করে দিই। হ্যাঁ, এবারে আসো পরমাণুর ভেতরের কণা, এটা নিয়ে একটু কথা বলতে হবে যে পরমাণুর ভেতরে কি কি কণা থাকে। একটু আগে শুনছো যে ভাইয়া প্রথমে বলল যে পরমাণু বা অ্যাটম এটাকে আর ভাঙা যায় না, তার পরবর্তীতে দেখলাম যে জন ডাল্টন এসে একই রকম মতবাদ উপস্থাপন করলো। তার মানে ডেমোক্রিটাস আর জন ডাল্টন দুজনেই বলতেছে পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু এখানে তোমাদের একটা টপিকের নামই দিয়ে দিচ্ছে পরমাণুর ভেতরের কণা, তার মানে পরমাণুকে অবশ্যই ভাঙা যায়। এটা কারা প্রমাণ করলো, কিভাবে আসলো? 1897 সালের দিকে সর্বপ্রথম স্যার জে জে থমসন উনি ইলেকট্রন আবিষ্কার করেন ক্যাথোড রশ্মির মাধ্যমে। তো যখনই ইলেকট্রন আবিষ্কার হয়ে গেল, তখন এরকম একটা বিজ্ঞান মহলে আলোড়ন সৃষ্টি হলো যে তাহলে অবশ্যই পরমাণুকে ভাঙা যায়, এবং পরমাণুকে ভাঙলে বিভিন্ন ধরনের কণিকা পাওয়া যায় বা মূল কণিকা পাওয়া যায়। এই মূল কণিকার মধ্যে তোমাদের জন্য যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে স্থায়ী মূল কণিকা। তোমাদের যদি কখনো মনে হয় যে ভাইয়া পরমাণুর ভেতরে কি শুধু স্থায়ী মূল কণিকাই থাকে নাকি অন্যান্য কণিকাও থাকে, তো তোমরা আমাদের গ্রুপে আরও কিছু ক্লাস দেওয়া আছে আমাদের, ওখানে দেখো আমি একটা নিয়ে আলোচনা করে দিছি যে ওখানে 3 ধরনের কণিকা তুমি পাবে, একটা স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর কম্পোজিট কণিকা। ঠিক আছে, তো পরমাণুর ভেতরের কণা নিয়ে যদি কথা বলি তাহলে দেখো পুরো
যদি পরমাণু কল্পনা করো যে ভাইয়া এটা একটা পরমাণু, তাহলে একটা পরমাণুর তুলনায় তার নিউক্লিয়াস অনেক ছোট, ক্ষুদ্র, প্রায় 10,000 থেকে 1,00,000 গুণ ছোট। তো এই ক্ষুদ্র নিউক্লিয়াস থাকে তার ভেতরে, ঠিক আছে। এই নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরের দিকে যে অঞ্চলটা তুমি দেখতেছো এইটাকে বিভিন্ন ধরনের কক্ষপথ আছে, এই কক্ষপথে থাকে ইলেকট্রন। তার মানে আমরা এটা বলতে পারি যে ভাইয়া পরমাণুর ভেতরে মূলত 3 ধরনের কণিকা থাকে বা 3 ধরনের মূল কণিকা থাকে, যেটাকে আমরা স্থায়ী মূল কণিকা বলি। স্থায়ী বলতে এরকম বোঝায় যেটা পরমাণুতে থাকেই, তবে এর কিছু ব্যতিক্রম আছে বা একটা ব্যতিক্রম দেখাচ্ছি আমি তোমাকে। তার মধ্যে বলেই দিই আগে যে স্বাভাবিক নিয়ম হচ্ছে পরমাণুর ভেতরে থাকবে প্রোটন এবং নিউট্রন, আর বাইরের কক্ষপথে থাকবে ইলেকট্রন। এইটাই স্বাভাবিক নিয়ম। এখন তোমাকে যদি আমি বলি যে তোমরা অ্যান্সার করছো যে হাইড্রোজেনের আইসোটোপ 7টি, হ্যাঁ, তো হাইড্রোজেনের একটা আইসোটোপ আছে, নাম হচ্ছে প্রোটিয়াম, যেটাকে আমরা H11 লিখি, ঠিক আছে। তো এই প্রোটিয়াম বা হাইড্রোজেনের এই আইসোটোপটাতে আমরা দেখতে পাই যে এর প্রোটন সংখ্যা হচ্ছে 1, এর নিউট্রন সংখ্যা 0 এবং ইলেকট্রন সংখ্যাও 1। তাহলে দেখো যে ভাইয়া আপনি বলতেছেন পরমাণুর ভেতরে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরের কক্ষপথে থাকে ইলেকট্রন, তাহলে পরমাণুর মোট মূল কণিকার সংখ্যা দাঁড়ালো 3টা, একটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। কিন্তু হাইড্রোজেনের এই আইসোটোপটাতে কোনো নিউট্রন থাকে না। তাহলে নিউট্রন অন্যান্য মৌলিক পদার্থ বা মূল কণিকা মানে অন্যান্য পদার্থে থাকে, শুধুমাত্র হাইড্রোজেনের এই আইসোটোপটাতে কোনো নিউট্রন থাকে না, নিউট্রনবিহীন একটাই পরমাণু এটা, ঠিক আছে। আর পরমাণুর ভেতরে এই 3টা কণা থাকে। তো এখানে একটু আলোচনা করেই দিই তোমাদের, সেটা হচ্ছে ভাইয়া এই যে পরমাণুর ভেতরে অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন আর নিউট্রন থাকে, এই প্রোটন আর নিউট্রনকে আমরা একটা নামে ডাকি, যেহেতু ও নিউক্লিয়াসের মধ্যে থাকে ওরা দুজনই, তাই এদের নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ পরমাণুর ভেতরে কয়টা প্রোটন আর নিউট্রন থাকে এই টোটালটাকে আমরা একসাথে করে বলি নিউক্লিয়ন সংখ্যা। অবশ্য যখন তুমি ভর সংখ্যা নির্ণয় করবে তখন এটাই যোগ করতে হয় যে প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগ করে দিলে আমরা ওটাকে ভর সংখ্যাও বলি, আবার নিউক্লিয়ন সংখ্যাও বলি, এরকম ভাবে হয়। আর ইলেকট্রন স্বাভাবিকভাবে একটা পরমাণুতে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে, একটা পরমাণুতে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে। এবারে যদি ভাইয়া আয়ন হয় অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায়, তাহলে প্রোটন সংখ্যার সাথে ইলেকট্রন সংখ্যার কম বেশি হতে পারে। যদি দেখো পজিটিভ চার্জ, তাহলে তোমাকে বুঝতে হবে ততগুলো ইলেকট্রন সে ছেড়ে দিছে, অর্থাৎ প্রোটন সংখ্যা যতটা তার চেয়ে ওই চার্জের কম সংখ্যক ইলেকট্রন সেখানে আছে। আর যদি দেখো নেগেটিভ চার্জ, তাহলে বুঝতে হবে ও আরও বাইরে থেকে ইলেকট্রন নিছে, নেওয়ার কারণেই ও নেগেটিভ চার্জটা ক্যারি করে বা নেগেটিভ চার্জ বহন করে। তখন তোমাকে বুঝতে হবে যে যতগুলা নেগেটিভ চার্জ বা মাইনাস বা ঋণাত্মক চার্জগুলো থাকবে এই চার্জটা প্রোটন সংখ্যার সাথে তোমাকে যোগ করে দিতে হবে, তাহলে মূলত অর ইলেকট্রন সংখ্যা তুমি পাবে। তো এটা নিয়ে আমরা দেখতেছি, আমি করে দিচ্ছি পরমাণুর ইলেকট্রন বিন্যাস যখন করব তখন ওখানে কিছু আয়নের ইলেকট্রন বিন্যাসও তোমাকে করে দেখাবো। তো এখন আসো যে ভাইয়া তাহলে পরমাণুর ভেতরের কণিকার মধ্যে এই জিনিসগুলো আমার লাগবে বা এই অংশগুলো আমার দরকার, ঠিক আছে। এবার পরমাণুর মডেল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাদের এসএসসি এবং এইচএসসি ইভেন অ্যাডমিশন সবার জন্যই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পরমাণুর মডেল। পরমাণু বললাম তো অনেক দিনের চেষ্টা, অনেক দিনের গবেষণা, অনেক দিনের রিসার্চ, এটা করে করেই দেখা গেছে 1911 সালের দিকে সর্বপ্রথম রাদারফোর্ড নামক একটা বিজ্ঞানী উনি একটা পরমাণু মডেল উপস্থাপন করেন। তার একটা ভিত্তি ছিল, উনি পরমাণু মডেল যখন উপস্থাপন করেন তখন উনি স্বর্ণপাত বীক্ষণ একটা পরীক্ষা করেন, অর্থাৎ একটা স্বর্ণের পাতের উপর আলফা কণা পাস করেন, দিয়ে তার পরীক্ষা থেকে একটা সিদ্ধান্ত আসে। তোমাদের জানার জন্য ছোট্ট করে একটু দেখাই দিই আমি যে স্বর্ণপাত বীক্ষণ পরীক্ষাটা কেমন হয়, ঠিক আছে। তো এখানে ওনার যে উপকরণগুলো ছিল তার মধ্যে একটা ছিল আলফা কণা, একটা ছিল লেড ব্লক, এটাকে পিবি বলে। আচ্ছা, এখানে একটা স্বর্ণের পাত ছিল, স্বর্ণের পাতের পুরুত্ব খুব কম, এটা হচ্ছে 0 দিয়ে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা ছিল হচ্ছে 0.404 এত সেন্টিমিটার, অথবা 4
ইন্টু 10⁻⁵ এত সেন্টিমিটার হয়। আচ্ছা, আর এই পাশে উনি একটা পর্দা রাখছিলেন, পর্দাটাকে বলে জিঙ্ক সালফাইডের পর্দা। ঠিক আছে, তো এই জিঙ্ক সালফাইডের পর্দা দেওয়ার উদ্দেশ্য কি ভাইয়া? উদ্দেশ্য হচ্ছে এই জিঙ্ক সালফাইড পর্দার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রতিপ্রভা বা অনুপ্রভা সৃষ্টি করতে পারে। তো ভাইয়া প্রতিপ্রভা আর অনুপ্রভা কি? ওই যে তোমরা অনেক সময় স্মার্ট ওয়াচ ব্যবহার করো বা অনেকের হচ্ছে ট্রাউজারে থাকে, দেখবা রাতের বেলায় জল জল করে, বা ব্রেসলেট যেগুলো থাকে, এইগুলার বৈশিষ্ট্য প্রতিপ্রভা বা অনুপ্রভা, অর্থাৎ আলো শোষণ করে তারপরে এটা বিকিরণ করতে পারে। আর ওই দৃশ্যমানের মধ্যে বিকিরণ করে, তো এই জন্য এটা আলোকিত হয়, বোঝা যায়। তো দেখো এই যে জিঙ্ক সালফাইডের এই বৈশিষ্ট্য এই পর্দার, তো কি হয়েছিল ভাইয়া? পরীক্ষা তো করলো, এই উপকরণগুলো ছিল, কিভাবে পরীক্ষা হলো আর কি সিদ্ধান্ত হলো? আসলে পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে একটু কথা বলি। ওনার পরীক্ষাতে দেখা যায়, এখানে একটা নিউক্লিয়াস কল্পনা করলাম, এই আলফা কণা এরকম করে পাস করেন। আচ্ছা, এখানে পাস করেন, আচ্ছা এই অঞ্চলটা দেখবা কোনো আলফা কণা নাই, তাহলে কি বোঝাচ্ছেন উনি? তো এখন দেখো আমরা নিজেরা একটু বোঝার চেষ্টা করি আর তার পরমাণু মডেলের আলোচনাগুলো তুলে ধরি, তাহলে তোমরাও বুঝতে পারবা। উনি যখন আলফা কণা এখানে ফেলেন, আচ্ছা আলফা কণা সম্পর্কে আরেকটু তথ্য তোমাকে দিয়ে রাখতেছি। আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণু থেকে যখন দুইটা ইলেকট্রন তুমি সরাই নিবা, অর্থাৎ হিলিয়াম 2+, তখন আমরা এটাকে আলফা কণা বলি। তো এই হিলিয়াম 2+কে আলফা কণা, অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন সরাই নিলে সেটা আলফা কণা হবে, এর নামই আলফা কণা। এখন দেখো এই আলফা কণা যখন তুমি এখানে পাস করতেছো, তখন বেশিরভাগ আলফা কণাই এই স্বর্ণের পাত ভেদ করে এই জিঙ্ক সালফাইডে গিয়ে পর্দায় গিয়ে আলোকিত করতেছে। তো এখান থেকে একটা সিদ্ধান্ত বলাই যায় যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, যদি ফাঁকা না হতো তাহলে একটা আলফা কণাও পাস হতে পারতো না। আচ্ছা, দ্বিতীয় একটা কথা বলেন যে যেহেতু বেশিরভাগ আলফা কণাই চলে যাচ্ছে, তাহলে মানে 99% জায়গায় ফাঁকা। ঠিক আছে, এরপরে একটা কথা বলেন যে অনেকগুলো আলফা কণা, প্রায় 20,000 আলফা কণার মধ্যে একটা আলফা কণা বিপরীত দিকে চলে আসে। যদি বিপরীত দিকে চলে আসে তাহলে নিশ্চয় এখানে ভারী কোনো বস্তুর সাথে ধাক্কা খেয়েছে, এজন্য বিপরীত দিকে চলে আসছে। তো উনি বলছেন যে এই যে ভারী যে বস্তুটা যার সাথে ধাক্কা খেয়ে আলফা কণা বিপরীত দিকে চলে আসছে, অর্থাৎ এখানে অনুজ্জ্বল মানে পাস হতে পারেনি আলফা কণা, এই ভারী বস্তুটার নামকরণ উনি দেন নিউক্লিয়াস। যেহেতু উনি এই পরমাণু মডেল দিতে গিয়ে বা পরমাণু গবেষণা করতে গিয়ে এই নিউক্লিয়াস আবিষ্কার করেন, তাই অনেকেই এই রাদারফোর্ড পরমাণু মডেলকে নিউক্লিয়ার পরমাণু মডেল নামেও ডাকা হয়। ঠিক আছে, তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেল কেন নিউক্লিয়ার পরমাণু মডেল নামে পরিচিত? তাহলে বলতে হবে যে উনি সর্বপ্রথম নিউক্লিয়াসের অস্তিত্ব বা নিউক্লিয়াস আবিষ্কার করেন, এই কারণেই এই পরমাণু মডেলকে নিউক্লিয়ার পরমাণু মডেল নামে ডাকা হয়। আচ্ছা, এরপরে আসো, তাহলে বুঝতে পারলে যে পরমাণুর কেন্দ্রে একটা ভারী বস্তু আছে যার নাম দিচ্ছেন নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কিছু বৈশিষ্ট্য বলে দিচ্ছি তোমাকে। নিউক্লিয়াস হচ্ছে অত্যন্ত ভারী, ভারী না হলে বিপরীত দিকে আসতো না। 2 নম্বর কথা হচ্ছে ভাইয়া, নিউক্লিয়াস পুরো পরমাণু জুড়ে নাই, তাহলে খুব কম পরিসরে খুব অল্প জায়গা নিয়ে নিউক্লিয়াস অবস্থান করে। তো আমরা এটাই বলি যে একটা পরমাণুর তুলনায় এই নিউক্লিয়াসটা প্রায় 10,000 থেকে 1,00,000 গুণ ছোট, এত ছোট নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে দেখো বেশিরভাগ আলফা কণাই কিন্তু পাস হচ্ছে, শুধুমাত্র ওই 20,000-এর মধ্যে একটা ধাক্কা খেয়ে চলে যাচ্ছে। তারপরে উনি নিউক্লিয়াস সম্পর্কে আরেকটা কথা বলেন, প্রথমে বলছেন যে অত্যন্ত ছোট, তারপরে হচ্ছে ভারী, তারপরে উনি বলতেছেন দেখো আলফা কণাগুলো এখানে এসে সোজা যাওয়ার পরিবর্তে বাঁকা হয়ে যাচ্ছে। তো বাঁকা হয়ে গেল কেন? বাঁকা হয়ে যাওয়ার কারণ হচ্ছে, তোমরা দেখো আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত, এই দেখো আলফা কণা ধনাত্মক, আর তোমরা জানো একই রকম চার্জ যদি হয় তাহলে সেটা বিকর্ষণ করে। তাহলে এই যে এই লাইনগুলো বিকর্ষিত হয়ে বাঁকা হয়ে যাচ্ছে, এর কারণটাই হচ্ছে এখানেও আছে ধনাত্মক চার্জ, আসতেও সে ধনাত্মক চার্জ, তাহলে ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ হবে, বিকর্ষণ হওয়ার কারণে একটু বাঁকা হয়ে চলে যাচ্ছে। তখনই তিনি সিদ্ধান্ত নেন যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক কণা আছে, এই ধনাত্মক কণা হচ্ছে প্রোটন। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, তাহলে এই পরমাণুর কেন্দ্রে যেহেতু ভারী এবং ধনাত্মক কণা আছে, তাহলে প্রোটন আর নিউট্রন উভয়ই আছে, আর ইলেকট্রনের ভর তো কম। এই জন্য ইলেকট্রনগুলার যখন অবস্থান বলতে গেছেন উনি, তখন বলছেন ইলেকট্রনগুলা এই নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে। তাহলে একবার ওনার মডেলের মূল কথাগুলো শুনে নাও। কি বলতেছেন উনি? বলছেন পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, খুব অল্প পরিসরে কেন্দ্রে ভারী একটা বস্তু আছে যার নাম নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র বা ছোট, নিউক্লিয়াস অত্যন্ত ভারী, আর কি চার্জে চার্জিত? ধনাত্মক চার্জে চার্জিত। কিভাবে ধনাত্মক? কারণ এই আলফা কণাগুলো বিকর্ষণ হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আসো ইলেকট্রনের বর্ণনার ব্যাপারে কি বলছেন? ইলেকট্রন কোথায় থাকে? বলছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে। কিভাবে পরিভ্রমণ করে?
তখন উনি বলছেন সূর্যের চারিদিকে যেমন গ্রহ উপগ্রহ প্রদক্ষিণ করে ঠিক তেমনিভাবে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করে। এই যে এই কথা বলাতেই ওনার একটা পরমাণু মডেলের একটা নাম হয়েছে সৌর মডেল, অথবা তোমরা বলতে পারো সোলার সিস্টেম অ্যাটম মডেল। ঠিক আছে, তো এই তোমাকে এই প্রশ্নও করবে কিন্তু যে সৌর মডেল বলতে কি বুঝো, অথবা রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেল কেন বলা হয়। ঠিক আছে, সৌর মডেল বলার কারণই হচ্ছে যে ভাইয়া এই উনি সৌরজগতের সাথে তুলনা করেন কিসের, যে এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে সৌরজগতের মতো প্রদক্ষিণ করে। ঠিক আছে, এটা হচ্ছে তার পরমাণুর মডেলের মূল কথা বা মূল বক্তব্য। এই পরমাণু মডেলের অনেক সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা বলতে ভুল ত্রুটি, মানে কি কি ভুল উনি করছিলেন। ভুল ত্রুটির মধ্যে একটা ভুল ত্রুটি হচ্ছে উনি কক্ষপথ সম্পর্কে ধারণা দেননি। পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যে কক্ষপথ থাকে সেটা বৃত্তাকার বা উপবৃত্তাকার আমরা দেখব পরবর্তী মডেলে, এই সম্পর্কে তিনি কোনো কথা বলেননি। 2 নাম্বার, তিনি এই যে বিভিন্ন পদার্থ কেন রঙিন হয় বা রঙিন বস্তু কিভাবে সৃষ্টি হয় এই সম্পর্কেও কোনো ধারণা দেননি। তাহলে পরমাণুর আকার অর্থাৎ কক্ষপথ সম্পর্কে, ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেননি। তারপরে হচ্ছে পরমাণুর বর্ণালী বলতে পারেননি। তারপরের কথা হচ্ছে একটা ইলেকট্রন থাকলে, এই মনে করো একটা ইলেকট্রন, তাহলে এর চারিদিকে বা এটা একটা নিউক্লিয়াস হলে একটা ইলেকট্রন এর চারিদিকে পরিভ্রমণ করে মানলাম, কিন্তু যদি একাধিক ইলেকট্রন এখানেও থাকে এখানেও থাকে তাহলে কিভাবে ঘুরে? যদি কক্ষপথ না থাকে তাহলে একজন আরেকজনকে ধাক্কা মারবে। তাহলে একটা ইলেকট্রন থাকলে পরমাণুর গঠন বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন পরমাণুতে কিভাবে অবস্থান করে বা কিভাবে ঘুরে এ সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি। ঠিক আছে, তার পরবর্তী কথা হচ্ছে আচ্ছা দেখো, তার পরবর্তীতে যেটা আসে যে ভাইয়া উনি সৌরজগতের সাথে তুলনা করছেন, এটা হচ্ছে তার একটা ভুল। কেন? সৌরজগতের গ্রহ উপগ্রহ চার্জহীন, কেউ কারোর সাথে চার্জযুক্ত না। আর এখানে ইলেকট্রন এবং প্রোটন বিপরীত চার্জযুক্ত, তাহলে এই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা ঠিক হয়নি। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে, এটার সাথেও সাংঘর্ষিক। কিভাবে হয়েছে ভাইয়া ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব? বলছে কোনো ধনাত্মক চার্জকে কেন্দ্র করে তুমি যদি ঋণাত্মক চার্জ ঘুরতে থাকে তাহলে এই ঘুরতে 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 এক সময় কেন্দ্রে এসে পড়বে, আর যদি কেন্দ্রে এসে পড়ে তাহলে পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এই যে পরমাণুর অস্তিত্ব না থাকলে এতদিন ধরে পরমাণু মডেল দিয়ে কি হলো? তাহলে দেখো এটাই হচ্ছে কথা। তাহলে সীমাবদ্ধগুলো আরেকবার বলে দিচ্ছি, অ্যাট এ গ্লান্স দেখে নাও। ভাইয়া পরমাণুর বেশিরভাগ বলছে যে কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। তারপরে বলছি যে একটা ইলেকট্রন থাকলে কিভাবে আসে ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন পরমাণুতে কিভাবে বিদ্যমান এটা তিনি বলতে পারেননি। তারপরের কথা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাথে সাংঘর্ষিক, এই যে বিপরীত চার্জযুক্ত হলে একসময় কেন্দ্রে এসে পড়বে। তারপরের কথা হচ্ছে বর্ণালী সম্পর্কে ধারণা দিতে পারেননি। আর সৌরজগতের সাথে তুলনা করা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? ওই যে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা ঠিক হয়নি। এটা ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের মূল কথা বা স্বীকার্য এবং সীমাবদ্ধতা, সবগুলাই বললাম। এখন আসো এর পরবর্তীতে মাত্র 2 বছর পর, রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়ার 2 বছর পর ডেনমার্কের একটা পদার্থবিজ্ঞানী নাম হচ্ছে নিলস বোর। নিলস বোর এসে এই রাদারফোর্ডের যে ভুল ত্রুটিগুলো হয়েছে এটা সংশোধন করে নতুন একটা পরমাণু মডেল উপস্থাপন করেন। এই নতুন পরমাণু মডেলটা বোরের নাম অনুসারে নাম দেওয়া হয় বোরের পরমাণু মডেল। তাহলে এটা প্রদান করছে 1913 সালে। 1913 সালে নিলস বোর এই পরমাণু মডেল উপস্থাপন করেন। তাহলে দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি ছিল তোমার আলফা কণা পরীক্ষা, আর বোরের পরমাণু মডেলের ভিত্তি কিন্তু কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্লাঙ্ক 1905 সালে যে কোয়ান্টাম তত্ত্বটা দেয় তার উপর ভিত্তি করে এই মডেলটা উপস্থাপন করেন উনি। হ্যাঁ, এখন এই রাদারফোর্ড পরমাণু মডেলের যখন তুমি স্বীকার্যগুলো বলছো তখন মানে লাইন বাই লাইন লিখে গেছো অথবা পয়েন্ট আকারে অনেকগুলো লিখছো, ঠিক আছে, কিন্তু বোর পরমাণু মডেলের যে স্বীকার্য সেটা 2টা বা 3টা স্টেপে বিভক্ত। এটা তোমাকে একটু মনে রাখতে হবে। কি কি? 1 নাম্বার উনি বলছিলেন শক্তি স্তর সম্পর্কিত। শক্তি স্তর সম্পর্কে স্বীকার্য কি? উনি বলছেন যে নিউক্লিয়াসের চারিদিকে একটা বৃত্তাকার কক্ষপথ থাকে যেগুলোকে শক্তি স্তর বলে বা কক্ষপথ বলে, অনুমোদিত শক্তি স্তর বলে অথবা স্টেশনারি অরবিট বলে এরকম। তাহলে নিউক্লিয়াসের চারিদিকে একটা বৃত্তাকার কক্ষপথ থাকে যেটাকে কি বলছে? শক্তি স্তর। কেউ বলছে কক্ষপথ, কেউ বলছে অনুমোদিত শক্তি স্তর অথবা স্টেশনারি অরবিট বা অরবিট এই নামে ডাকতেছে। ঠিক আছে, এইগুলাকে উনি এন দ্বারা প্রকাশ করেন।
এবং n এর মান 1 2 3 4 এরকম হতে পারে। n এর মান যখন 1 হয়েছে তখন উনি বলছেন কেশেল, যখন 2 হয়েছে তখন l, 3 m, 4 n, এইরকম ভাবে নামকরণ করে গেছে। অর্থাৎ যদি k হয় তাহলে প্রথম শক্তি স্তর অথবা n এর মান 1, যদি n এর মান 2 হয় তাহলে দ্বিতীয় শক্তি স্তর বা l, তৃতীয় শক্তি স্তর বা m, এইরকম ভাবে ইনি চেষ্টা করেন শক্তি স্তরগুলোকে বোঝানো। ঠিক আছে, তার পরবর্তী কথা হচ্ছে এরপরে উনি যে মতবাদটা উপস্থাপন করেন সেটা দেখে নাও। 2 নাম্বার যে মতবাদটা আছে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ। আচ্ছা, কৌণিক ভরবেগের মতবাদটা কি একটু বলে দিই। কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগের মধ্যে কিছু পার্থক্য আছে। রৈখিক ভরবেগ শুধু বলো তোমরা mv, ভর আর বেগের গুণফল। ঠিক এর সাথে যদি ব্যাসার্ধ ভেক্টর অর্থাৎ ব্যাসার্ধ দ্বারা গুণ করে দাও তাহলে এটা কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ mvr, এটা সমান উনি একটা নির্দিষ্ট মান দেন, সে মানটা কত, h ডিভাইডেড বাই 2 পাই এর সরল গুণিতক অর্থাৎ এর সাথে n, আর তোমরা একসাথে লেখো nh ডিভাইডেড বাই 2 পাই, যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ অর্থাৎ কোন কক্ষপথে আছে, আর h কে বলি আমরা প্লাঙ্কের ধ্রুবক। এটার মান তোমাদেরকে বলে দিই, এই প্লাঙ্কের ধ্রুবকের মানটা 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এটাকে জুল সেকেন্ডে লেখা হয় একক হিসাবে। ঠিক আছে, আর তারপরে আছে পাই, তোমরা জানো পায়ের মান 3.1416, আর এন কি ভাইয়া, এন হচ্ছে শক্তি স্তর, কততম কক্ষপথে আছে, এইটা নিয়ে তোমাদের অনেক সময় প্রশ্ন করা হয়, তো আমরা দেখব সিকিউ অংশে দেখব। তারপরে এখানে তোমাদেরকে একটু একটা প্রশ্ন বলি যে তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে এম শেলের কৌণিক ভরবেগ কত, এম মানে হচ্ছে, এটা একটু মুছে দিচ্ছি, দেখো তোমাদেরকে বলল এম শেলের কৌণিক ভরবেগ কত, কৌণিক ভরবেগ কত। ঠিক আছে, তো এম শেল একটু আগে দেখা এসেছি, এম এর জন্য এন এর মান 3, তাহলে যদি এই সূত্র অ্যাপ্লাই করি আমরা তাহলে দেখো কত আসে, তাহলে আসবে হচ্ছে এম ভি আর সমান এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। ঠিক আছে, এটা হচ্ছে, এখন মান বসাবো, মান বসালে কত হবে, এখানে n এর মান 3, তাহলে 3, h এর মান তো জানোই, n এর মান 3 আর h হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। আচ্ছা, তার সাথে 2 আর পায়ের মান 3.1416। এটা পরীক্ষায় আসতে পারে, তোমাদের প্রচুর পরিমাণে আসে এটা সিকিউ প্রশ্নে, যে অমুক শেলের কৌণিক ভরবেগ কত, এসএসসির জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে এর আরো কিছু প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের জানার জন্য একটু বলে দিচ্ছি। যদি কেউ প্রশ্ন করে কৌণিক ভরবেগ কত, তাহলে তোমরা অবশ্যই এটা বের করবে, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। একটু বাম দিয়ে লিখেই দিই, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, ভুল করো না। এবারে দেখো কৌণিক ভরবেগ মানে mvr। তোমাকে যদি আমি বলি ভাইয়া রৈখিক ভরবেগ কত, তাহলে রৈখিক ভরবেগ কিন্তু আলাদা। দেখো রৈখিক ভরবেগটা কত হবে বলে দিচ্ছি, রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগকে আমরা mv বলি, ভর আর বেগের গুণফল, এটা হচ্ছে ভরবেগ। এইটা সমান তুমি লিখতে পারবা, অথবা তোমাকে শুধু যদি বলে ভরবেগ কত, তাহলে তোমাকে কিন্তু mv বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি যদি পার করে আনো আরটাকে, তাহলে লিখতে পারবা nh ডিভাইডেড বাই 2 পাই আর, এর মান দেওয়া থাকবে, বলে দিবে যে অমুক কক্ষপথ এত ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এটা ভুল করো না, চাইছে তোমার রৈখিক ভরবেগ, তুমি দিছো কৌণিক ভরবেগ, তাহলে কিন্তু তুমি মার্ক পাবা 0। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা বলে দিই, ওরা যতই চালাকি করুক আমরা চেষ্টা করবো ওদের চাইতে বেশি চালাকি করার বা বেশি জানার। ঠিক আছে, এখন দেখো আর একটা লিখবো, সেটা হচ্ছে তোমাকে বলতে পারে গতিবেগ অথবা শুধু বেগ। যদি বেগ অথবা গতিবেগ বলে, প্রথমে তো বলছে কৌণিক ভরবেগ, তারপর বলছে রৈখিক ভরবেগ, এবার বলছে শুধু গতিবেগ কত, তখন যদি গতিবেগ বলে তাহলে তুমি শুধু ভি বের করবা, তাহলে ভি সমান সমান nh ডিভাইডেড বাই 2 পাই আর, আর তার সাথে m গুণ, ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা অবশ্যই তোমরা একটু মনে রাখো যে ভাইয়া
কৌণিক ভরবেগ কি, রৈখিক ভরবেগ কি, আর গতিবেগ কি। ঠিক আছে, একটা চাইছে আর আরেকটা দিও না, তাহলে মার্ক একটাও পাবা না। আসে বলতেছে ভাইয়া রসায়নে তো 100ই পাবো, দেখা যাচ্ছে যে কম পাচ্ছ, তাহলে মার্ক কাটা যাবে। এই কারণে তোমাকে থেকে চাইছে একটা, তুমি বলে দিছো আরেকটা। ঠিক আছে, তাহলে এই বিষয়টা তোমরা একটু দেখো। এরপরে আমাদের তৃতীয় একটা স্বীকার্যে যাব। দুইটা স্বীকার্য পড়ছি কিন্তু, একটা শক্তি স্তর আর একটা কৌণিক ভরবেগ। তৃতীয় একটা স্বীকার্য উনি দেন যে ভাইয়া ইলেকট্রন তো একটা নির্দিষ্ট কক্ষপথে থাকে, তাহলে একটা কক্ষপথ থেকে যখন আরেকটা কক্ষপথে যায় তখন কি এমনি এমনি যেতে পারে না শক্তির শোষণ বিকিরণ করতে পারে? অবশ্যই শক্তির শোষণ বিকিরণ করে যায়। যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তবে শক্তির শোষণ করে, আর যদি ওপর থেকে নিচের দিকে আসে তখন শক্তির বিকিরণ করে। যদি নিচ থেকে উপরে যায় তাহলে বলছি শোষণ, আর যদি ওপর থেকে নিচে আসে তাহলে বিকিরণ। ব্যাপারটা কেমন জানো? ব্যাপারটা হচ্ছে, মনে করো আমি গরিব ছিলাম, এখনো আছি, গরিবে আছি। এই গরিব থেকে আমি হচ্ছি বড় লোক, মানে উপরে যাচ্ছি, বাড়ি দিচ্ছি, বড় বিল্ডিং করতেছি, তাহলে বুঝতে হবে আমি মনে হয় মানুষের মায়ের কাটে খাচ্ছি নাকি এরকম। আর যদি হালাল পথে করো তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন দেখো, তাহলে এই নিচে থেকে যখন ইলেকট্রন উপরের দিকে যায় তখন শক্তির শোষণ করে যায়, আর যদি ওপর থেকে নিচে আসে তাহলে বিকিরণ করে, মানে বাইরে ছেড়ে দেয়, বাইরে বের করে দেয়। মনে করো আড়াল টাকা আছে, খরচ করে, তখন উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, জমি বিক্রি করে খাই। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে 3 নম্বর মতবাদটা আমরা বলে দিচ্ছি। 3 নম্বর মতবাদ হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ। হ্যাঁ, শক্তির শোষণ অথবা বিকিরণ। এই শক্তির শোষণ বা বিকিরণ, এই যে যেটা বললে যে নিম্ন থেকে উপরে গেলে শোষণ করবে আর উপর থেকে নিচে আসলে বিকিরণ করবে, এই শোষণ বা বিকিরণের জন্য একটা সূত্র উনি প্রদান করেন। সেই সূত্রটা দেখে নাও, যে শক্তির শোষিত বা বিকিরিত শক্তির মান। সাপোজ এখানে তোমাদেরকে একটা চিত্র দিচ্ছি, দেখো। ইলেকট্রন মনে করো এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এই 3 থেকে আসছে 2-এ। তাহলে 3 নাম্বারের শক্তি যদি ভাইয়া E3 হয় আর 2 নম্বরের শক্তি যদি E2 হয়, তাহলে এটা পার্থক্য। কতটুকু পার্থক্য? এইটাকে আমরা বলি ডেল ই। ডেলটা দ্বারা তোমাদের সামান্য পার্থক্য বোঝাই। তাহলে ডেল্টা ই দ্বারা বুঝবো যে শোষিত বা বিকিরিত শক্তির পার্থক্য কতটুকু হয়েছে। ঠিক আছে, এখন আসো, এইটা সমান আবার একটা নির্দিষ্ট মান আছে, উনি একটা নির্দিষ্ট মান উপস্থাপন করেন। এই মানটাকে বলা হয় এইচ নিউ। আচ্ছা, এটা একটু উপরে দিয়ে দিচ্ছি, এইচ নিউ। ঠিক আছে, এই নিউ কিন্তু বেগ ভি না, ভুল করো না, এটা ভি না, এটা নিউ। হ্যাঁ, বাংলায় লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে নিউ। আচ্ছা, হ্যাঁ, যে নিউ মানে নতুন, ওরকমই। ঠিক আছে, এখন আসো, এখানে এই নিউ সমান সমান আবার লেখা হয়, কি লেখা হয় একটু দেখো। এখানে একটু করে দিই তোমাদের, তোমরা পদার্থবিজ্ঞানে একটা সূত্র শিখবা, ভি সমান সমান এফ ল্যামডা। ভি সমান সমান এফ ল্যামডা। এই এফটা কম্পাঙ্ক বলছো না, ফ্রিকোয়েন্সি, ওইটাকে আমরা নিউ দ্বারা প্রকাশ করি। তো এখানে আর এই যে ভি বেগ বা ভেলোসিটি, এটাকে আমরা রসায়ন যারা শিখি তারা হচ্ছে সি দ্বারা প্রকাশ করি। সি সমান সমান এই নিউ এফ জায়গায় নিউ ল্যামডা হয়। ঠিক আছে, অর্থাৎ বেগ সমান সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তো এখান থেকে তুমি যদি মনে করো যে ভাইয়া নিউটা বের করব, তাহলে নিউ সমান সমান কি হবে? সি বাই ল্যামডা। এই যে নিউ সমান সমান সি বাই ল্যামডা যদি এখানে বসাও, তাহলে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা চলে আসবে। এই মান আগে যেটা বলছিলাম সেটাই। সি এর মানটা একটু শুনে নাও। সি এর মানটা হচ্ছে স্বাভাবিকভাবে যদি বলো ভাইয়া এমকেএস বা এসআই পদ্ধতিতে, তাহলে হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর যদি বলো ভাইয়া সিজিএসে, তাহলে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার কেন, মিটার থেকে সেন্টিমিটার করতে হলে 100 দ্বারা গুণ করতে হয়। 100 মানে 10 স্কোয়ার, ওটাকে আমরা করে দিছি। ঠিক আছে, এই হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির রাশিমালা, বা এটা নির্ণয় করা যায়। তুমি চাইলে শোষিত বা বিকিরিত শক্তি দেওয়া আছে, তোমাকে বললো যে ল্যামডা কত, তাহলে ল্যামডা এপারে নিয়ে চলে আসবা, তাহলে বের করতে পারবা ইজিলি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির রাশিমালা। এখন আসো, তারপরে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস শিখব। ঠিক আছে, হ্যাঁ, তোমাদের প্রশ্নগুলো বলো রে। হ্যাঁ, নিউ হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, এটা ভি হয় না, এটা নিউ।
হ্যাঁ তোমরা তো ভালোই অ্যান্সার করতে পারো রে, তোমাদের অ্যান্সার মোটামুটি সবগুলা ঠিকই আছে। হ্যাঁ এর পরবর্তী আসো আমরা পরবর্তী টপিকটা দেখি। আমাদের এর পরবর্তীতে আছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তো ইলেকট্রন বিন্যাসের দুইটা ভাগ আছে, আমরা দুইটাই করে দিচ্ছি। দেখো দেখো পরমাণুর ইলেকট্রন বিন্যাস, তো পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা দুইটা ভাবে হয়, একটাকে বলি আমরা শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কি এটা একটু বলে দিই। হ্যাঁ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বলতে বোঝায় আমরা শক্তি স্তরগুলো কিন্তু কে, এল, এম, এন এগুলো দ্বারা প্রকাশ করি। হ্যাঁ এবং এই যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। যদি তাই হয় তাহলে কে শেলে থাকবে হচ্ছে 2টা, এল শেলে থাকবে হচ্ছে 8টা, এম শেলে থাকে 18টা, আর এন শেলে থাকে 32টা। তোমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করো তাহলে দেখবে এই অনুসারে মানটা বসে। তো শক্তি স্তরে যখন ইলেকট্রন বিন্যাস আমরা করব তখন এভাবেই ইলেকট্রন দিয়ে করব। যেমন তোমাদেরকে যদি আমি বলি যে ভাইয়া সালফার 16, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে শেল, তারপরে এল শেল, তারপরে এম শেল। তাহলে প্রথম কক্ষপথে দিবে 2টা, তারপরের কক্ষপথে দিবে 8টা, তাহলে 10টা হয়ে গেল। এবার বাকি আছে 6টা, এটা পরবর্তীতে এম শেলে দিয়ে দিবে, ঠিক আছে। তবে এই ইলেকট্রন বিন্যাসের কিছুটা ব্যতিক্রম পরিলক্ষিত হবে, তোমাকে ব্যতিক্রমগুলো দেখতে হবে। কোথায়? যেমন তোমাকে যদি আমি বলি পটাশিয়াম 19, তাহলে ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা কে শেল কে এল, হ্যাঁ কে এল, তারপরে এম, তারপরে এন। তো দেখো কে শেলে থাকবে 2টা, এল শেলে থাকবে 8টা, এখন এখানে আর ইলেকট্রন আছে 9টা। তাহলে তুমি চাইলে এই এম কিন্তু ধারণ করতে পারে 18টা, তাহলে তুমি চাইলে কিন্তু দিতে পারো, কিন্তু পারবে না। কেন? উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দেখলে আমরা দেখব যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে একটা এন শেলে চলে যাবে, তাহলে আগে এখানে 1 এবং 2 দিয়ে তারপরে তোমাকে এম শেলে দিতে হবে, তখন বাকি 8টা তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে ভাইয়া এখানে পূর্ণ না করে এখানে দিলাম কেন? এর ব্যাখ্যাটা আমরা উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস থেকে দেখে নিব, ঠিক আছে। তো এখন আসো উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে ভাইয়া, ওইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে এইটা একটু দেখো। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। উপশক্তি স্তরগুলা কি কি আগে জানতে হবে। উপশক্তি স্তর বলতে বোঝায় এস, পি, ডি, এফ, ঠিক আছে। এস, পি, ডি, এফ এগুলাকে আমরা উপশক্তি স্তর বলি। এগুলা ধারণা আসছে কই থেকে? এগুলো আসছে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে, ঠিক আছে। কোয়ান্টাম সংখ্যা থেকে এর ধারণাটা পাই। মেন নিয়ম হচ্ছে, আসলে এখানে একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, তার মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করে এন দ্বারা। এন এর মান 1, 2, 3, 4 হতে পারে। এটা আসলে শক্তি স্তরের আকার বোঝায় যে কোন শক্তি স্তর কত বড়, ঠিক আছে। এর পরবর্তীতে এই এন থেকেই বা প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকেই আরেকটা কোয়ান্টাম সংখ্যা আসে যেটার নাম সহকারী। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা আবার এন এর উপর নির্ভর করে। এর মানটা, এল এর মানটা সাধারণত তোমার 0 থেকে n-1 পর্যন্ত হয়। কি পর্যন্ত? n-1 পর্যন্ত হয়, ঠিক আছে। তবে 0 থেকে শুরু হয়, দেখাচ্ছি তোমাদেরকে। আর তারপরে যেগুলো আছে এগুলো তোমাদের জন্য তেমন না, যেমন এম আছে ম্যাগনেটিক, তারপরে এস আছে, ওগুলো পরবর্তী ক্লাসে অর্থাৎ তোমরা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে দেখতে পারবে, ঠিক আছে। এখন আসো আমরা তাহলে এখানে একটু দেখে আসি ভাইয়া। এখান থেকে কিছু প্রশ্নও তোমাকে আমি বলে দিচ্ছি। সাপোজ তোমাকে কেউ বলল যে ভাইয়া এন শেল অথবা এম শেল, এম শেলে উপশক্তি স্তর কয়টি? উপশক্তি স্তর কয়টি? এম শেলে
উপশক্তি স্তর কয়টি? তাহলে এম শেল, এম মানে হচ্ছে তোমার প্রথমটা কি কে, তারপরে এল, তারপরে এম। তো এম মানে এন এর মান কত 3। তো এম এর মান যদি 3 হয় তাহলে এল এর মান তোমাকে বলে দিচ্ছি 0 থেকে n-1 পর্যন্ত যাবে। তাহলে দেখো এল এর মানটা হবে এল সমান সমান 0 1 2, ঠিক আছে? কারণ 3 - 1 করলে তোমার 2 হবে, আর 2 হলে 0 1 2, এই তিনটা তোমাকে মান বসাতে হবে। তাহলে এখানে দেখে নাও এল এর মানের উপর ভিত্তি করে তো উপশক্তি স্তর আসে। এল এর মান 0 1 2 3 এগুলা হতে পারে। যখন 0 হয় তখন সেটা এস, যখন 1 হয় তখন সেটা পি, যখন 2 তখন ডি, আর যখন 3 তখন সেটা এফ, ঠিক আছে? এইভাবে উপশক্তি স্তরগুলোর বিন্যাস করা হয়। এখন দেখো ভাইয়া, তাহলে শক্তি স্তরে যেমন ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, উপশক্তি স্তরেও কি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে? হ্যাঁ, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। তোমাদের জানার জন্য একটু বলে দিচ্ছি, এই যে কোনো উপশক্তি স্তর যদি এল এর মান দ্বারা প্রকাশ করো তাহলে সর্বোচ্চ 2 × 2l+1 সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে যে কোনো উপশক্তি স্তর কয়টা ধারণ করতে পারে? 2 × 2l+1 সংখ্যক। এই যে এল এর মানগুলা দিবে তাহলে পেয়ে যাবে। যেমন তোমাকে বলি, যদি হয় এখানে এল এর মান 0, তাহলে এস, তাহলে এখানে 0 বসাও, তাহলে 2 × 0+1, আর এখানে আছে 2, তাহলে 2 × 2, তাহলে 2টা। তাহলে এস সর্বোচ্চ কয়টা পারে? 2টা। এবারে তোমার মনে হলো যে ভাইয়া এল এর মান 1 দিয়ে কত হয়? তাহলে 2 × 2 × 1+1, তাহলে 2 × 2 আর 1 3, আর এখানে 2, তাহলে 3 দোকানে 6, তাহলে এ পারে সর্বোচ্চ 6টা। একইভাবে তোমরা জানো ডি পারে হচ্ছে 10টা আর এফ 14টা। এইভাবে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা হয়। তারপরে উপশক্তি স্তর থেকে আরেকটা প্রশ্ন হতে পারে তোমার, যে ভাইয়া কোন উপশক্তি স্তর সম্ভব আর কোনটা সম্ভব না, এটা আবার কি করে বোঝা যায়? এটাও এই মান থেকে বোঝা যায়। এই যে উপরে যে মানটা তোমরা দেখতেছো, এই মান থেকেই এটা ধারণা পাওয়া যায়। তাহলে কিভাবে আসে ওটাও একটু দেখো। সাপোজ তোমাদেরকে কেউ বলল যে 2d অরবিটাল কি সম্ভব? তাহলে আমরা দেখে আসি 2d অরবিটাল সম্ভব কিনা। 2d এ অরবিটাল কি সম্ভব? তাহলে এখানে দেখো প্রধান শক্তি স্তরের মান কত? 2, তার মানে n এর মান 2। এখন l এর মান কত হবে? তাহলে l এর মানটা দেখে নাও। l এর মান বলছি 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে যদি 2 থেকে 1 বাদ দাও তাহলে 2 - 1, তার মানে 1, তার মানে মানটা তুমি l এর মানটা পাবা 0 আর 1। এই 0 এর জন্য পাবা s, আর 1 এর জন্য পাবা p। এই জন্য দেখো ভাইয়া l এর মান, এখানে l এর মান কি 2 হওয়া সম্ভব? সম্ভব নয়। যেহেতু 2 হওয়া সম্ভব নয় তাই আমি ডি উপশক্তি স্তর পাবো না, এই জন্যই 2d অরবিটাল সম্ভব নয়। এরকম ভাবে তোমার থাকতে পারে যে 3d অরবিটাল কেন সম্ভব নয়? 3d অরবিটাল সম্ভব, 3f কেন সম্ভব নয়? 3f কেন সম্ভব নয়? কেন সম্ভব নয় তোমরা একটু কমেন্ট করে বলো দেখি তোমরা কেমন পারো। তোমরা একটু বলো 3f কেন সম্ভব নয়? আচ্ছা, তোমাদেরকে এই প্রশ্নটা করে আমি পরবর্তী আরেকটা প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ, যে ভাইয়া উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করব, কিন্তু কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে এটা কিভাবে নির্ভর করবে? তো ইলেকট্রন বিন্যাসের কিছু নীতি আছে, তার মধ্যে ছোট্ট করে একটা জেনে নাও। একটা নীতির নাম হচ্ছে আউফবাউ নীতি। এই আউফবাউ শব্দের অর্থ বিল্ডিং আপ, অর্থাৎ একটা বিল্ডিং যেমন তুমি হচ্ছে নিচতলা থেকে আস্তে আস্তে উপরের দিকে যাও, এখানেও ঠিক এরকম যে নিম্ন শক্তি স্তর আগে পূরণ করে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তর পূরণ করতে থাকে, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের একজন কমেন্ট করছো ইব্রাহিম খলিল, তুমি বলছো কারণ এফ এর মান 3। হ্যাঁ, এফ এর জন্য এল এর মান 3, এ কারণেই হয় না। হ্যাঁ আরাফাত, F3 তাই। জি ভাইয়া। রিফাত 0 1 2 3। এল এর মান 3 নয়, এ কারণেই এফ অরবিটাল সম্ভব নয়, ঠিক আছে? আচ্ছা এবারে আসো, ঠিক আছে তোমাদের উত্তরগুলো ঠিক আছে। হ্যাঁ, এবারে আমরা পরবর্তীটা দেখি
যে ভাইয়া তাহলে ইলেকট্রন বিন্যাসের যে নীতি, ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এটা দেখতে হলে তোমাকে দেখতে হবে আউফবাউ নীতি। যে আউফবাউ নীতির অর্থ বলে দিলাম বিল্ডিং আপ, অর্থাৎ আস্তে আস্তে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। তো এটা তুমি যদি স্বাভাবিকভাবে মনে করো অনেক বড় একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দিছে আর তুমি এটা পারতেছো না, তখন কি করবে, তুমি একবারে রাফ খাতা করবে, রাফে এরকম একটা করে নিবে। ফার্স্টে দিবে 1s, তার নিচে দিবে 2s, তারপরে দিবে 2p, তারপরে দিবে 3s, 3p, 3d, ঠিক আছে। তারপরে দিবে 4s, তারপরে 4p, 4d, 4f, আরও যদি লাগে দিতে থাকবে 5s, 5p, 5d আর 5f, ঠিক আছে। এখন দেখো এরকম করে দেওয়ার পরে তুমি আড়াআড়িভাবে কাটবে, কাটলে যেটা যার পরে যাবে ইলেকট্রন বিন্যাসও ঠিক এরকমভাবে হবে, ঠিক আছে। এখন তাহলে লিখবো কিভাবে ভাইয়া, তাহলে তুমি এখান থেকে লিখতে পারবে এরকম, প্রথমে লিখবে 1s, প্রথমে 1s এ যাবে, 1s এর পরে কোনটা 2s, তারপরে 2p, কারণ দেখো এর নিচে এই 2s এর নিচে কিছু নাই, এরপরে 2p এর পরে 3s, তারপরে 3p, দেখো 3s তারপরে 3p, তারপরে পাচ্ছ 4s, তারপরে পাচ্ছ 4s এর পরে 3d। দেখো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তোমাদেরকে করা হয়, সেটা হচ্ছে কেন 3d-তে ইলেকট্রন না গিয়ে 4s এ যায়, সেটা হতে পারে পটাশিয়াম বা তার পরবর্তীতে কোনো মৌল। পটাশিয়াম থেকে শুরু, পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, স্ক্যান্ডেনিয়াম, যারই ধরো না কেন সবার দেখবা আগে 4s এ ইলেকট্রন যায় তারপরে 3d-তে। তো কেন ভাইয়া 4s এ আগে যায় 3d-তে পরে যায়, এর কারণটা দেখে নাও। হ্যাঁ, এর কারণটা একটু বলে দিই তোমাদেরকে। দেখো আমরা যদি এই দুইটার শক্তির মান নির্ণয় করি, 3d এবং 4s, দেখো 4s তারপরে 3d, এখানে একটা শক্তি, যে আউফবাউ নীতি বললাম সেই নীতির শক্তির মানটা বের হয় n প্লাস l এর নীতি অনুসারে। তো n হচ্ছে প্রধান শক্তি স্তর আর l হচ্ছে উপশক্তি স্তর। হ্যাঁ, l এর মান ওই যে 0 1 2 3 যেভাবে বললাম এরকম। তো এখানে দেখো এখানে মান হবে 4 প্লাস 0, কারণ s এর জন্য l এর মান 0, তাহলে মান পাবা 4। আর 3d-র ক্ষেত্রে পাবা n প্লাস l, যেখানে n এর মান 3 আর l এর মান 2, তাহলে এখানে পাবে 5। তাহলে দেখো 4s এর শক্তি হচ্ছে 4 কিন্তু 3d-র শক্তি 5, তাহলে নিম্ন শক্তি স্তর কোনটা বা নিম্ন শক্তির অরবিটাল কোনটা, অবশ্যই 4s। এই কারণে 4s এ ইলেকট্রন আগে যায় আর 3d-তে পরে যায়। এবারে আসো প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাসই এই আউফবাউ নীতি মেনে চলবে, তবে ভাইয়া ব্যতিক্রমের বিকল্প নাই, ব্যতিক্রম থাকেই। তা আসো আমাদের এখানেও কিছু ব্যতিক্রম আছে, তোমরা বলতে পারবে যে কোন কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম কোন কোন মৌলের, কমেন্ট করো দেখি। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম তোমাদের কমেন্ট এখনো আসেনি রে। একটু দেখো, একটা বলি আমরা ক্রোমিয়াম, ক্রোমিয়াম Cr24, ঠিক আছে। এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে তোমরা জানো 3d এবং 4s, তো তোমরা বলছো 4s এ ইলেকট্রন আগে যায়, তাহলে 4s এ ইলেকট্রন কয়টা যাবে, 2টা, আর বাকি থাকলো কয়টা, তাহলে দেখো 2 4 10 12, 12 আর 6 18, 18 আর 2 20, তাহলে বাকি আছে 4টা, তাহলে 4টা এখানে যাবে। এই হলো মোট 24টা। কিন্তু এর একটু ব্যতিক্রমতার কারণে কেমন ইলেকট্রন বিন্যাসে দেখায় খেয়াল করো। তোমরা জেনে রাখো যে যে কোনো অরবিটাল বা উপশক্তি স্তর অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। এই সুস্থিতিশীলতার জন্য অর্থাৎ স্থিতিশীলতা বাড়ানোর জন্য এই 3d-তে
একটা ইলেকট্রন 4s থেকে চলে আসে, যদি আসে তখন মোলের ইলেকট্রন বিন্যাস এটা স্বাভাবিক থাকে, কিন্তু হয় 3d5 আর 4s1। এইটাই সঠিক ইলেকট্রন বিন্যাস আর এটা ভুল ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা তোমাদের সিকিউ প্রশ্নে আসে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে কেন ব্যতিক্রম। ব্যতিক্রমতার কারণ হচ্ছে সুস্থিতিশীলতা। ঠিক আছে, হ্যাঁ ক্রোমিয়াম, ক্রোমিয়াম কপার, ক্রোমিয়াম কপার, জি ভাইয়া, হ্যাঁ ক্রোমিয়াম কপার আর্জেন্টিনাম, ঠিক আছে, এগুলাই ব্যতিক্রম। আচ্ছা, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম নাই, হিলিয়ামের অবস্থানে ব্যতিক্রম। ঠিক আছে, সিরাতুল মোস্তাকিম মুরাদ ভাইয়া, হিলিয়ামের অবস্থানে ব্যতিক্রম, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম নাই। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম হচ্ছে ক্রোমিয়াম, কপার আর তারপরে হচ্ছে সিলভার, এরকম মোট 21টা মৌলের ইলেকট্রন বিন্যাসে এখন ব্যতিক্রম আছে। তোমাদের জন্য এই 2টা বা 3টা জানলে হবে। আচ্ছা, এবারে দেখো তাহলে কপারের ইলেকট্রন বিন্যাসে কোথায় ব্যতিক্রম ভাইয়া, এটা একটু দেখে নি। কপারের কি ব্যতিক্রম, Cu29। তাহলে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে হচ্ছে 3d আর 4s। তাহলে 4s এ কয়টা যাবে, এই হিসাবে 4s এ আগে 2টা, তারপরে এখানে যাবে 9টা। কিন্তু এই ব্যতিক্রম বা সুস্থিতিশীলতার কারণে দেখো ডি অরবিটাল তো সুস্থিতিশীল 10টাতে, আর অর্ধপূর্ণ বা পূর্ণ, অর্ধপূর্ণ হচ্ছে 5টা আর পূর্ণ হচ্ছে 10টা। তাহলে এখান থেকে হয়ে যায় 3d10 আর 4s1। এটাই হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো তোমরা একটু দেখো, আর তোমরা যেটা কমেন্ট করছো ওটা ঠিক আছে। সিলভার, সিলভারের ক্ষেত্রেও পরবর্তীতে এখানে 4d10 হয় আর 5s1 হয়। ঠিক আছে, 5s1, 4d10 আর 5s1, আর বাকিটা তুমি হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস দিয়ে দিতে পারো। ক্রিপ্টন অর্থাৎ 36 যাওয়ার পরে এটা করলেই এটা হচ্ছে সিলভারের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এটাও এই একটা কারণেই ব্যতিক্রম, সেটা হচ্ছে সুস্থিতিশীলতার কারণে। আচ্ছা, এখন আসো আমরা তাহলে সামনের দিকে একটু দেখি। ইলেকট্রন বিন্যাসের বুঝতে পারলে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন হবে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম কোনটার এবং কেন, বা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস নয় কেন। আচ্ছা, এরপর আমরা কথা বলবো আইসোটোপ নিয়ে, গুরুত্বপূর্ণ একটা টার্ম আইসোটোপ। ঠিক আছে, তো আমরা 3-4টা তোমাদেরকে বলে দিচ্ছি, সবগুলোই তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। ফার্স্টেই লিখে আইসোটোপ, ঠিক আছে। আইসোটোপটা কি, আইসোটোপ এর সাথে আরো 2-3টা টপিক আমি লিখে দিচ্ছি টার্ম তোমাদেরকে। একটা হচ্ছে আইসোটোন, আর একটাকে বলে হচ্ছে আইসোবার, আর একটাকে আমরা বলি আইসো ইলেকট্রন। আচ্ছা দেখো, সবগুলো টার্ম যদি একবারে বলতে চাই তাহলে একটু সহজ কথা শুনে নাও, সেটা হচ্ছে আইসো অথবা হোমো, যার অর্থ হচ্ছে সেম বা একই, সেম অথবা একই। আইসো বা হোমো এই শব্দের অর্থ কি, সেম বা একই। এখন আসো আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসো ইলেকট্রন, এগুলা কিভাবে বুঝতে হবে ভাইয়া? বুঝতে পারবে হচ্ছে আইসোটোপ যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান থাকে। তোমাদের মাঝে মধ্যে আমরা এমনি ফান করে বলি যে আইসোটোপের শেষে প আছে, তাই এর প্রোটন সংখ্যা সমান। ঠিক আছে, প্রোটন সমান, কিন্তু তোমার নিউটন ও ভর সংখ্যা ভিন্ন, নিউটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। তারপর এখানে বলে আইসোটোন শেষে ন আছে, তখন তোমাকে বলবে যে নিউটন সংখ্যা সমান বা নিউটন হচ্ছে সমান। তারপরে আমরা বলবো এখানে যে প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। ঠিক আছে, আর আইসোবার, আইসোবার বার আর ভর কাছাকাছি মানে উচ্চারণ, তো এই কারণে এটা বলে হচ্ছে ভর সংখ্যা সমান, এ বা ভর সংখ্যা সমান, কিন্তু প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন। তো এটা চিনার উপায় কি ভাইয়া, কিভাবে চিনবো? এগুলো আগে বলে আসি, তারপরে আইসো ইলেকট্রন বলতেছি। দেখো শব্দটাই হচ্ছে আইসো ইলেকট্রন,
আইসো ইলেকট্রন, তো আইসো মানে একই আর ইলেকট্রন মানে ইলেকট্রন, তার মানে ইলেকট্রন সংখ্যা যাদের সমান, ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান হলে আমরা বলবো আইসো ইলেকট্রন, ইলেকট্রন সমান। ঠিক আছে ভাইয়া, এখন আসো তাহলে আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসো ইলেকট্রন একটু উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে তোমরা। আইসোটোপের যে জিনিসটা হয় সেটা হচ্ছে, দেখো হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ যে ভাইয়া সবগুলাই পরস্পরের আইসোটোপ। কিভাবে বুঝেছি ভাইয়া? এই যে এদের প্রোটন সংখ্যা সমান, এই যে নিচে দেখো যে প্রোটন সংখ্যাটা আছে, প্রোটন সংখ্যা সবারই 1, কিন্তু এদের ভর সংখ্যা ভিন্ন। দেখো একজনের 1 2 3, আবার নিউটন সংখ্যা পার্থক্য করো, এখানে কোনো নিউটন নাই, এখানে 2 এর থেকে 1 বাদ, তার মানে নিউটন আছে একটা, আর এখান থেকে 3 এর থেকে 1 বাদ, নিউটন আছে 2টা, তার মানে অবশ্যই নিউটন সংখ্যা ভিন্ন। তাহলে যদি প্রোটন সংখ্যা সমান হয় কিন্তু ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন হয়, তখন আমরা তাদেরকে পরস্পরের আইসোটোপ বলি। তোমরা আইসোটোপের হ্যাঁ, এবারে আসো আমরা আইসোটোনটা দেখে আসি। আইসোটোন মানে নিউটন সংখ্যা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন হবে। তাহলে আইসোটোন কি এটা একটু দেখি। আইসোটোনের উদাহরণ তোমরা যদি দেখো তাহলে কার্বন 6 13, নাইট্রোজেন 7 14, ঠিক আছে। তাহলে এখানে দেখো নিউটন সংখ্যা সমান হতে হবে, নিউটন তো বাদ দিয়ে পাওয়া যায়, তাহলে নিউটন হচ্ছে 13 থেকে 6 বাদ, তার মানে 7, আর এখানে যদি নিউটন দেখো তাহলে 14 থেকে 7 বাদ, তার মানে 7, তার মানে যাদের নিউটন সংখ্যা সমান তাদেরকে বলি আমরা আইসোটোন। কিন্তু এখানে দেখো প্রোটন সংখ্যা 6, এখানে 7, এখানে ভর সংখ্যা 13, এখানে 14, তার মানে অবশ্যই আলাদা। যেহেতু নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা ভিন্ন, তাই আমরা এদেরকে পরস্পরের আইসোটোন বলি। আর আইসোবার কি করে বুঝতে পারেন ভাইয়া? আইসোবার বোঝার বুদ্ধি হচ্ছে, আইসোবার মানে যাদের ভর সংখ্যা সমান। তো দেখো ভর সংখ্যা কিভাবে বোঝা যায়, কার্বন এটা 6, এখানে দিলাম 14, নাইট্রোজেন 7 14, ঠিক আছে। তাহলে এটা কিভাবে বলবো ভাইয়া? এদের দেখো উপরে অর্থাৎ পারমাণবিক ভর যেটা উপরে লেখা থাকে, এই ভর সংখ্যা এরও 14, কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যাতে মিল নাই, তাহলে এগুলাকে বলবো আমরা আইসোবার। তাহলে আইসোটোপ চিনার বুদ্ধি হচ্ছে একই মৌলের প্রতীক অথবা নিচের দিকে এই সংখ্যাগুলো সবগুলাই সমান হবে, আর যদি আইসোবার বলো তাহলে উপরের দিকে সংখ্যাগুলো সমান হবে, আর যদি আইসোটোন বলো তাহলে এই যে বিয়োগ করে করে দেখবে সমান হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আইসোবার, আইসোটোপ এবং আইসোটোন। আর আইসো ইলেকট্রন কি ভাইয়া? ইলেকট্রন সমান হবে। তো এইটা কিভাবে ইলেকট্রন সমান হয় বা কোনো মৌল বা কার ইলেকট্রন সমান কিভাবে বুঝতে পারবো? তো দেখো আমরা একটু দেখি যে আইসো ইলেকট্রনের কয়েকটা উদাহরণ দেখি। হ্যাঁ, আইসো ইলেকট্রন, তো আইসো ইলেকট্রন যদি তোমাদেরকে দেখায়, সাপোজ নাইট্রোজেন 7 3-, অক্সিজেন 8 কিন্তু এখানে 2-, তারপরে মনে করো ফ্লোরিন মাইনাস কিন্তু 9, তারপরে নিয়ন 10, তারপরে হতে পারে সোডিয়াম প্লাস কিন্তু দিছে 11। তাহলে দেখো এই 7টা প্রোটন কিন্তু 3টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এর ইলেকট্রন সংখ্যা এখন 7 + 3, তার মানে 10। এর ইলেকট্রন সংখ্যা আসবে হচ্ছে 8 + 2, তার মানে 10। এর ইলেকট্রন সংখ্যা আসবে 9 + 1 10। আর এখানে নিয়ন যেহেতু কোনো পজিটিভ নেগেটিভ চার্জ নাই তাই ইলেকট্রন 10, কারণ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান চার্জহীন অবস্থায়। আচ্ছা, এখানে ইলেকট্রন সংখ্যা দেখো 11, এখানে পজিটিভ একটা তাহলে -1, তাহলে হবে 10টা। এইভাবে এরা পরস্পরের আইসো ইলেকট্রন, মানে অর্থাৎ যাদের ইলেকট্রন সংখ্যা সমান। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখব পারমাণবিক ভর। পারমাণবিক ভর এটা কিভাবে হয় তোমাদেরকে একটু বলে দিই, আমাদের পরবর্তী টপিকটা যে পারমাণবিক ভর। পারমাণবিক ভর মূলত কোনো পরমাণুর প্রোটন এবং নিউটন সংখ্যার যোগফলকে আমরা পারমাণবিক ভর বলি, ঠিক আছে। কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফল। সাপোজ মনে করো
এই কার্বন একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা 6 অর্থাৎ প্রোটন সংখ্যা 6, তাহলে প্রোটন 6 আর নিউটন সংখ্যাও 6টা থাকে, তাহলে মোট ভর সংখ্যা হয় 12। তাহলে এইটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এ সমান সমান লিখতে পারবা তুমি পি প্লাস এন, এটাকে বলে ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যাও বলতে পারো, যেহেতু প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। এটাই হচ্ছে মানে পারমাণবিক ভর নির্ণয় করা যায় এইভাবে। আর আপেক্ষিক পারমাণবিক ভরটা একটু ভিন্ন। আপেক্ষিক পারমাণবিক ভর বলে দিই, আপেক্ষিক শব্দের অর্থই হচ্ছে অন্যের সাথে তুলনা করা। তো অন্যের সাথে তুলনা করে যদি তুমি বলো তখন সেটাকে আমরা বলি আপেক্ষিক পারমাণবিক ভর। যেমন এই যত মোলের আপেক্ষিক পারমাণবিক ভর আছে এটা সাধারণত কার্বনের সাথে তুলনা করা হয়। তো কিভাবে ভাইয়া? কার্বনের 1/12 এই অংশের সাথে তুলনা করে। আচ্ছা, এটা একটু দেখো কিভাবে আসে। যে কার্বন, তোমরা জানো কার্বনের ভর হচ্ছে 12, এর 1/12 অংশের সাথে 1/12 অংশের ভর, ঠিক আছে? তো যদি তাই হয় তাহলে কার্বনের ভর তো 12, ঠিক আছে, আর 1/12 অংশ। আচ্ছা, আমরা জানি এই যে 12 যে কার্বনের ভর বলো, এই 12তে কতগুলা তোমার পরমাণু থাকে? তাহলে এই যে কার্বনের 12 অর্থাৎ পারমাণবিক ভর 12, এই পারমাণবিক ভরে তার পরমাণু সংখ্যা থাকে 6.023 ইন্টু 10⁻23টি। আবারও বলতেছি, তাহলে এই 12 গ্রামে এই কার্বন পরমাণুর সংখ্যা কত? প্রায় 6.023 ইন্টু 10⁻23টি। যদি তাই হয় ভাইয়া, তাহলে এবার একটু হিসাবটা দেখো। যদি এটাকেই উল্টা করে বলি যে দেখো 6.023 ইন্টু 10⁻23টি এতটি কার্বন পরমাণুর ভর, কার্বন পরমাণুর ভর 12। অতএব একটা কার্বন পরমাণুর ভর কত? আর 1/12 এই অংশের ভর কত হবে? তাহলে এইরকম যদি তুমি একটা হিসাব দেখো, অথবা একটা পরমাণুর ভর যদি তুমি দেখো, যেহেতু কার্বন 12 আইসোটোপের সাথে তুলনা করা হচ্ছে, তাই আমরা একটা পরমাণুর ভর দেখলে এখানে দেখতে পাবো যে 12 এর 1/12, 12 এর 1/12, হ্যাঁ, তাহলে এই 12 কাটা যাবে, তাহলে তুমি কত পাবে? তাহলে পাবে হচ্ছে এই 1// অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটা মান যদি করো তাহলে একটা মান আসবে, আমি তোমাদেরকে একটু এদিকে লিখে দিচ্ছি তো এই মানটা কত আসবে। তোমাদের এই কার্বন 12 আইসোটোপের যে মানটা আসবে সেটা হবে যে 1 AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। এটা সমান তুমি লিখতে পারবে 1.66 ইন্টু 10⁻24 এত গ্রাম, অথবা লিখতে পারবে 1.66 ইন্টু 10⁻27 এত কেজি। মানে গ্রামে লিখলে -10⁻24 দিবা, আর কেজিতে দিলে 27 দিবা, ঠিক আছে? কারণ কেজি করতে হলে 1000 দ্বারা ভাগ করে দিতে হয়। এই হচ্ছে তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। এবার আসো তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। তেজস্ক্রিয় আইসোটোপ কি কি আছে এবং তাদের ব্যবহারগুলো কি, এটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, তেজস্ক্রিয় আইসোটোপ বলতে আমরা সেই সকল আইসোটোপকে বুঝাই যেগুলা থেকে অনর্গল আলফা, বিটা বা গামা রশ্মি বের হয়, ঠিক আছে? তো তেজস্ক্রিয় আইসোটোপ অনেকগুলো আছে আমাদের ব্যবহার উপযোগী, এবং তাদের ব্যবহারগুলো কি কি একটু তোমরা দেখো তাহলে বলে দিচ্ছি। আমাদের আছে টেকনেশিয়াম 99, এটা হচ্ছে রোগ নির্ণয় করতে ব্যবহার করা হয়। কোথায়? রোগ নির্ণয়ে। রোগ নির্ণয় আর নিরাময় কিন্তু এক জিনিস না। নির্ণয় মানে তুমি শনাক্ত করতেছো, আর নিরাময় মানে তুমি রোগ ভালো করবা, ঠিক আছে? তো টেকনেশিয়াম 99 এটাই হচ্ছে তোমার রোগ নির্ণয় ব্যবহার করে। এছাড়া আমাদের আছে আয়োডিন 131, এটা তোমরা জানো থাইরয়েড চিকিৎসায় বা গলগণ্ড, থাইরয়েড বা গলগণ্ড চিকিৎসায় ব্যবহার করা হয়, থাইরয়েড চিকিৎসায়, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাদের আছে কোবাল্ট 60। কোবাল্ট 60 এটা স্বাভাবিকভাবে টিউমার বা ক্যান্সারে বেশি ব্যবহার করা হয়, হ্যাঁ, ক্যান্সার কোষ ধ্বংস করতে এটা ব্যবহার করা হয়।
ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে আছে আমাদের ফসফরাস 32। তোমরা জানো এটা লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার, যেটা এটা লিউকেমিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়, লিউকেমিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। আর এছাড়া তোমাদের আরও কিছু আইসোটোপ আছে যেগুলা স্বাভাবিকভাবে, যেমন কার্বন 14, এটা মাটির বয়স নির্ণয় অথবা অনেক দিনের একটা মূর্তি বা পাথর পাইছো, তোমার মনে হলো যে ভাইয়া এটার বয়স কত এটা নির্ণয় করব, তখন এই কার্বন 14 আইসোটোপ দ্বারা ব্যবহার করা হয় বা কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয়। ঠিক আছে, এই মোটামুটিভাবে তোমাদের আইসোটোপ আর তাদের ব্যবহার। আর কৃষি ক্ষেত্রে অনেক আইসোটোপ ব্যবহার করা হয়। তোমরা এটা আরেকটা কাজ করতে পারো, আরেকটা নিতে পারো, এটা বললাম মাটির বয়স নির্ণয়, মাটির বয়স। হ্যাঁ, আর একটা হচ্ছে ইউরেনিয়াম 235। হ্যাঁ, এটা 92 পারমাণবিক সংখ্যা। এই ইউরেনিয়াম 235 এটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হচ্ছে, পারমাণবিক চুল্লি। ঠিক আছে, এই মোটামুটি এই আইসোটোপগুলোর ব্যবহার তোমরা এগুলা জানবে এবং এগুলা পরীক্ষায় এমসিকিউ আকারে আসে, অনেক সময় সিকিউতে আসতে পারে। 2-3টা তুলে দিয়ে বলবে যে আইসোটোপগুলোর ব্যবহার উল্লেখ করো বা ব্যবহার লিখো, তাহলে তোমাদেরকে এটা একটু দেখতে হবে। হ্যাঁ, তোমরা ঠিকই লিখছো, ওইগুলাই আমি বললাম যে আসলে কোন আইসোটোপের কোথায় ব্যবহার। ঠিক আছে, এর বাইরে আমাদেরকে এই অধ্যায় থেকে তেমন আর কিছু পড়ার দরকার নেই, এগুলাই তোমরা হচ্ছে একটু যদি আলোচনা করো আর বইগুলা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এর মধ্যে এগুলাই আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের আরেকটা অধ্যায় আছে, এই অধ্যায়টা নিয়েও একটু কথা বলবো। অধ্যায়টা যদিও খুব একটা বড় না, ছোট। তোমরা দেখো আমাদের পরবর্তী অধ্যায়টা। এই অধ্যায়ে তোমাদের বেশ কিছু সৃজনশীল কোশ্চিন আছে, তার মধ্যে এখানে একটা কোশ্চিন দিয়ে দিছে, দেখো এখানে 2টা পরমাণু মডেল উপস্থাপন করছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আগে বলো। এটা হচ্ছে 2টা পরমাণু মডেল, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হচ্ছে বোরের পরমাণু মডেল। চিত্র দেখে বোঝা যায়, কিভাবে বোঝা যায়, যদি শক্তি স্তরের ধারণা দেওয়া থাকে তাহলে সেটা বোর হয়। ঠিক আছে, শক্তি স্তরের ধারণা দেওয়া থাকলে বোর, আর যদি শক্তি স্তরে কোনো ধারণা দেওয়া না থাকে তাহলে সেটা রাদারফোর্ড। আরেকভাবে বোঝা যায় ভাইয়া, যদি 2টাতেই শক্তি স্তরের ধারণা দেওয়া থাকে তাহলে কিভাবে বুঝবেন যে কোনটা রাদারফোর্ড আর কোনটা বোর? এটা হচ্ছে যখন এরকম তোমাকে শক্তির শোষণ বা বিকিরণ দিয়ে দিবে, এরকম করে শক্তির শোষণ বা বিকিরণ বুঝাবে, তখন হচ্ছে সেটা বোরের মডেল। আর যদি শোষণ বা বিকিরণ না বুঝায় তাহলে সেটা রাদারফোর্ড পরমাণু মডেল। হ্যাঁ, তোমরা কি চিনতে পারছো? আচ্ছা, তোমাদের কমেন্টগুলো এখনো আসেনি। আচ্ছা দেখো, তো এখানে তোমাদের একটা প্রশ্ন সিকিউ, আমরা স্বাভাবিকভাবে গ আর ঘ কে টার্গেট করি, অর্থাৎ তোমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এখানে একটা কথা বলছে, চিত্র 1 এ প্রদর্শিত পরমাণু মডেলের মূল বক্তব্যগুলো আলোচনা করো। অর্থাৎ এই যে রাদারফোর্ড পরমাণু মডেল, যে আলোচনাটা এতক্ষণ করলাম, যে রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য বা মূল বক্তব্য, সে কথাগুলো তোমাকে বলতে হবে। আর চিত্র 1 অপেক্ষা চিত্র 2 পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সম্পর্কিত ধারণা অধিকতর গ্রহণযোগ্য করেছে, যুক্তি দাও। তো তোমরা জানো যে ইনি রাদারফোর্ড শক্তি স্তরে কোনো ধারণা দেয়নি, আর বোর শক্তি স্তরের ধারণা দিয়েছে, সুতরাং এর চেয়ে এর ইলেকট্রনের অবস্থান সম্পর্কে বেশি সুনিশ্চিত। এবং তোমরা এটাও জানো যে কোন শক্তি স্তরে কতগুলো করে ইলেকট্রন আছে সেটাও আমরা জানি। কিভাবে? ওই যে 2n² একটা সূত্র দিয়ে তোমরা দেখছো যে এটা দিয়ে নির্ণয় করা যায়। এখন কথা হচ্ছে ভাইয়া, সার্বিক বিবেচনা করলে তোমাদেরকে এই প্রশ্নও বলতে পারে তারা যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? তাহলে কোনটি অধিক গ্রহণযোগ্য? নিঃসন্দেহে বোরের। কেন বোরের? কারণ বোরের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা করে বলে দিবে যে রাদারফোর্ড পরমাণু মডেল শক্তি স্তরের ধারণা দেয়নি, বোর ধারণা দিছে। ইনি শক্তির শোষণ বিকিরণ বলেনি, ইনি বলছে। ইনি বর্ণালী সম্পর্কে ধারণা দেয়নি, বোর বর্ণালী সম্পর্কে ধারণা দিছে। তাহলে এই যাবতীয় বিষয়গুলা তুমি বোর পরমাণু মডেল থেকেই পাবে, রাদারফোর্ড থেকে নয়। আর প্রথমে একটা কথা আছে, নিউক্লিয়ন সংখ্যা কি? কোনো মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকেই নিউক্লিয়ন সংখ্যা বলে, অর্থাৎ নিউক্লিয়াসে যারা থাকে। আর তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার ক্ষতিকর দিক, তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর দিক হচ্ছে মানুষকে বিকলাঙ্গ করে দেয়। শুধু মানুষকে না,
এই জীব জগৎকে বিকলাঙ্গ করে দেয় এবং জীবের অস্তিত্ব হারায় দেয়। তেজস্ক্রিয় আইসোটোপ তোমরা জানো কিনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন এই জাপানের হিরোশিমাতে এবং হিরোশিমা এবং নাগাসাকি এই দুইটা অঞ্চলে যখন এই পারমাণবিক বিস্ফোরণ হয়, তখন থেকেই এখানে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। তো এই যে এটাই তার কারণ, তেজস্ক্রিয় আইসোটোপের একটা খারাপ দিক এটা, ঠিক আছে। এবং আমাদের অনেক সময় এটা ক্যান্সার ভালো করতে ব্যবহার করা হয়, এরা ক্যান্সার তৈরির জন্যও দায়ী এবং অনেক সময় ভালো সেলগুলোকেও নষ্ট করতে পারে, ঠিক আছে। এর পরবর্তীতে আছে হ্যাঁ, এখানে আর একটা কোশ্চেন আছে, দেখো যে এখানে বোরন এর দুইটা আইসোটোপ দেওয়া আছে এবং দুইটা আইসোটোপের প্রথমটির পর্যাপ্ততা দেওয়া আছে 20%। এবার বলছে গ নম্বরে, দেখো উদ্দীপকে প্রদত্ত আইসোটোপের প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা সহ এদের অবস্থান নির্দেশ করো, আর উদ্দীপকের তথ্য থেকে বোরনের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। এই কোশ্চেনটা আমরা একটু দেখি, তোমরা একটু দেখো বুঝতে পারো কিনা। হ্যাঁ আচ্ছা, এইটা একটু প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা। আচ্ছা, এখানে তোমাদের বলছে দেখো এন ছেলে কতটি ইলেকট্রন থাকতে পারে। ক নাম্বার প্রশ্নের উত্তর তোমরা দিবে। আর খ নাম্বার লিখছে পারমাণবিক সংখ্যাকে একটি পরমাণুর নিজস্ব সত্তা বলা হয় কেন, বলে দিচ্ছি এর কারণ। ক নাম্বার প্রশ্নের উত্তর তোমরা করবে, খ নাম্বারটা আমি বলে দিচ্ছি। যে পারমাণবিক সংখ্যাকে একটি পরমাণুর নিজস্ব সত্তা বলা হয় তার কারণ হচ্ছে দুইটা মৌলের পারমাণবিক সংখ্যা একই এরকম তুমি দেখাতে পারবে না, কিন্তু দুইটা মৌলের নিউটন সংখ্যা এবং ভর সংখ্যা একই এরকম অসংখ্য আছে। তাহলে ভাইয়া দুইটা মৌলের পারমাণবিক সংখ্যা একই হয় না, স্বাভাবিকভাবে একটা মৌলের পারমাণবিক সংখ্যা একই হয়। তবে বলতে পারো ভাইয়া তাহলে আইসোটোপের ক্ষেত্রে কি হয়, ওটা একই মৌলের আইসোটোপ, অর্থাৎ একই মৌলেরই ভিন্ন ভিন্ন রূপ, অর্থাৎ তাদের ভর সংখ্যার জন্য এটা হয়। আর কোনো একটা মৌলকে যদি প্রকাশ করতে চাও তাহলে পারমাণবিক সংখ্যাই প্রকাশ করতে হবে, মানে পারমাণবিক সংখ্যাই তার মূল ভিত্তি বা ধারণা, তার পরিচিতি তার পারমাণবিক সংখ্যা, এই কারণে বলা হয়। আর উদ্দীপকে প্রদত্ত আইসোটোপের প্রোটন, আইসোটোপ দ্বয়ে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সহ এদের অবস্থান নির্দেশ করো। আচ্ছা, এটা একটু বলে দিই তোমাদের। হ্যাঁ ইব্রাহিম খলিল, এন ছেলে 32টা, ঠিক আছে, এন ছেলে 32টা। হ্যাঁ, এইটা একটু দেখি আমরা, সেটা কি এই আইসোটোপে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যার হিসাব। তাহলে ফার্স্টে আমরা লিখব B5, এখানে 10, ঠিক আছে। তাহলে B5 এর প্রোটন কয়টা দেখি, প্রোটন হচ্ছে 5টা, এর ভর সংখ্যা কত, ভর সংখ্যা 10, এর নিউটন সংখ্যা 10 - 5, 5টা, ঠিক আছে। তাহলে দেখো চাইছে হচ্ছে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা কত হবে ভাইয়া, যেহেতু পজিটিভ নেগেটিভ চার্জ নাই তাহলে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে, এটা একটু বললেই হবে, প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে। আর দ্বিতীয় আর একটা আইসোটোপ তোমাকে দিছে, সেটা হচ্ছে বোরন 11, ঠিক আছে। তাহলে এইটার প্রোটন সংখ্যা কত, 5, এর ভর সংখ্যা কত, 11, আর নিউটন সংখ্যা হচ্ছে a - p, অর্থাৎ 11 - 5, তাহলে তুমি পাবে 6টা। আর যেহেতু ভাইয়া পজিটিভ নেগেটিভ চার্জ নাই তাই এরও ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে 5টা, অর্থাৎ ইলেকট্রন আর প্রোটন সমান, ঠিক আছে। আর আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করা যায় এটা একটু বলে দিই। দেখো আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে আছে এটা একটু দেখো। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে, বা হ্যাঁ তোমাদের এখানে চাইছে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে আসে। কোন মৌলের যত পার্সেন্ট দেওয়া থাকে ওই পার্সেন্টকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা গুণ করতে হয়, তারপরে যোগ করে আমরা যদি টোটাল 100 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পাই। যেমন দেখো এখানে যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর সমান তুমি লিখতে পারবে হচ্ছে 10 গুণন, দেখো বলছে প্রথমটা কত পার্সেন্ট, 20%,
তাহলে 20 প্লাস, এবার দেখো দ্বিতীয়টার ভর হচ্ছে 11, কিন্তু এটা আছে কত পার্সেন্ট, একটা যদি 20% থাকে তাহলে এরকম করে দিবা 100 মাইনাস 20, মানে দুইটাই যেহেতু আইসোটোপ তাহলে একটা যদি 20% থাকে আলাদা আর একটা বাকি অংশ থাকবে ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে তোমার 200 প্লাস এখানে হবে হচ্ছে তোমার 11 ইন্টু 80 ডিভাইডেড বাই 100। এটা ক্যালকুলেশন করে বলো উত্তর কত। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখো উত্তর কত আসে। এটা যা হবে সেটাই তার উত্তর। হ্যাঁ, এখন দেখো এই দুইটা প্রশ্ন ছিল এখানে। এর পরবর্তীতে আমরা দেখি আমাদের পরবর্তী টপিক কি। আচ্ছা, এর পরবর্তীতে আছে আমাদের পদার্থের অবস্থা। তো পদার্থের অবস্থা এটাতে তেমন কিছু নাই, খুব সহজ একটা জিনিস, তোমরা তাও দেখে নাও। পদার্থের অবস্থা তোমরা জানো যে ভাইয়া পদার্থ 3 অবস্থায় থাকতে পারে, একটা হচ্ছে কঠিন, তরল আর একটা গ্যাসীয় বা বায়বীয়। তো কঠিন, তরল এবং বায়বীয় এটা আসলে কিভাবে বোঝায়? কঠিন পদার্থ বলতে আমরা এরকম দেখি যে যখন অণুগুলা খুব কাছাকাছি অবস্থান করে তখন এবং এদের নির্দিষ্ট আকার, আয়তন সব কিছুই আছে, ঠিক আছে, তখন আমরা এটাকে কঠিন পদার্থ বলি। অর্থাৎ কঠিন পদার্থের ভর আছে, আকার আছে, আয়তন আছে, সবগুলাই যখন বিদ্যমান থাকে তখন হয় কঠিন। যদি তরল পদার্থ বলো, আচ্ছা এখানে একটু লিখি, এটা যদি কঠিন হয় এটা হচ্ছে তরল আর এটা হচ্ছে বায়বীয়। হ্যাঁ, বায়বীয়। দেখো তরল পদার্থের অণুগুলা তুলনামূলকভাবে একটু দূরে দূরে থাকে, যেহেতু দূরে দূরে থাকে তাই এদের নির্দিষ্ট আকার নাই, তবে আয়তন আছে এবং ভর আছে, ঠিক আছে। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে বায়বীয় পদার্থের কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, যেহেতু দূরে দূরে অবস্থান করে বায়বীয় পদার্থের ক্ষেত্রে আবার নির্দিষ্ট আকার, আয়তন থাকে না, শুধুমাত্র ভর থাকে। তাহলে কঠিনের ক্ষেত্রে বলতেছি ভর, আকার, আয়তন সবই আছে। তরলের ক্ষেত্রে শুধু ভর আর আয়তন থাকে, কোনো আকার থাকে না। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে আকার এবং আয়তন থাকে না, শুধুমাত্র ভর থাকে, ঠিক আছে। এরপরে আসো, আমরা কঠিনের অণুগুলা যেহেতু কাছাকাছি থাকে তাই আন্তঃআণবিক আকর্ষণ শক্তি খুব বেশি থাকে এবং আন্তঃআণবিক দূরত্ব কম। কাছাকাছি থাকলে দূরত্ব কম আর আকর্ষণ ক্ষমতা খুব বেশি। তরলের ক্ষেত্রে এর আন্তঃআণবিক আকর্ষণটা কঠিনের চেয়ে একটু কম থাকে আর আন্তঃআণবিক দূরত্বটা কঠিনের চেয়ে বেশি থাকে। আর বায়বীয় পদার্থের আকর্ষণ নাই বললেই চলে, আর এদের আকর্ষণ ক্ষমতা একেবারে নাই বললেই চলে, আর দূরত্ব সবচেয়ে বেশি, ঠিক আছে। এরপরে আসো আমরা কণার গতিতত্ত্ব নিয়ে একটু কথা বলি। কণার গতিতত্ত্বটা কিভাবে? কণার গতিতত্ত্ব এটা প্রদান করছে হচ্ছে ক্লসিয়াস। অর্থাৎ তুমি যখন একটা কঠিন জিনিস, অর্থাৎ ধরো বরফকে তাপ দিচ্ছ, তখন আস্তে আস্তে এই কণাগুলো একটু গতিশীল হতে হতেই পানিতে পরিণত হয়, একটু দূরে দূরে অবস্থান করে। পানিকে আরও তাপ দিচ্ছ, তখন আস্তে আস্তে জলীয় বাষ্পে পরিণত হবে। তাহলে এই যে আস্তে পানি জলীয় বাষ্পে পরিণত হলো, এটা থেকে এটা বুঝতে পারি যে যদি তাপ প্রয়োগ করেন তাহলে কণা গতিশীল হয়, গতিশীলতা বাড়ে, অর্থাৎ এদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। যদি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তার মানে কণাগুলোর গতিশীলতা বাড়ে, ঠিক আছে। এরপরে একটা টার্ম আছে ব্যাপন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ব্যাপন এবং নিঃসরণ। তো ব্যাপন কি শুনে নাও। ব্যাপন হচ্ছে যদি কখনো অধিক ঘন স্থান থেকে কম ঘনমাত্রার স্থানের দিকে কোনো পদার্থের স্বতঃস্ফূর্তভাবে পরিবহন ঘটে, তখন আমরা সেটাকে বলি ব্যাপন। তবে এটা স্বতঃস্ফূর্ত হতে হয়। আচ্ছা, এই ব্যাপনের উদাহরণ অনেক পাও তোমরা, যেমন তুমি একটা জায়গায় স্প্রে করে দিলে তখন এই আস্তে আস্তে পুরো রুমের মধ্যে ছড়াই পড়লো, তখন এটাকে আমরা বলি ব্যাপন। অথবা জানো যে কোথাও পোলাও বা মাংস রান্না হলে একটা গন্ধ আসে, এটাও ব্যাপন। কিন্তু নিঃসরণ বা ইফিউশন এটা আলাদা। কি নিঃসরণ বা ইফিউশন ব্যাপনের সাথে একটু বিপরীতভাবে থাকে। সেটা হচ্ছে নিঃসরণ এমন যেটা উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়, বুঝতে পারছো, এবং এখানে বাইরে থেকে প্রভাব থাকে, অর্থাৎ এখানে একটা শক্তির কাজ করে অথবা চাপের ফলেই বা সরু ছিদ্র দিয়ে যখন উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে কোনো কিছু বের হয় তখন আমরা সেটাকে নিঃসরণ বলি, ঠিক আছে। আর ব্যাপন আর নিঃসরণের উভয়ের ক্ষেত্রে একটা জিনিস প্রযোজ্য, সেটা হচ্ছে ব্যাপন হার বা নিঃসরণ হার। একটু দেখো, ব্যাপন হার is proportional to 1 by আণবিক ভর।
ব্যাপন হার ইজ প্রপোর্শনাল টু 1 বাই আণবিক ভর, অর্থাৎ আণবিক ভর যত বেশি হয় ব্যাপন হার তত কম হয়। এইটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। নিঃসরণের তাই আণবিক ভর বাড়লে নিঃসরণ হার কমে যাবে বা নিঃসরণ কমে যাবে। এবার আসো আমরা গলন এবং স্ফুটন। তোমরা জানো যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, অর্থাৎ কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে বলে আমরা গলনাঙ্ক, আর প্রক্রিয়াটাকে বলে গলন। আর তরল পদার্থ যে তাপমাত্রায় ফুটতে শুরু করে তাকে বলে স্ফুটনাঙ্ক, আর প্রক্রিয়া যেটা করতেছে তাকে বলছে স্ফুটন। এইটা আসলে প্রত্যেকটা পদার্থের জন্য একটা বিশুদ্ধতার মানদণ্ড। আচ্ছা, তোমরা একটা প্রশ্ন করছো যে ভাই পদার্থের যে চতুর্থ অবস্থা আছে প্লাজমা, এটার কাজ কি? ভাইয়া ভালো প্রশ্ন করছো তুমি। পদার্থের চতুর্থ অবস্থা যেটা প্লাজমা, এটা আসলে পদার্থবিজ্ঞানী বর্ণনা করে। আর প্লাজমা বা এটা একেবারে তরলও না একেবারে কঠিন না, এরকম একটা অবস্থাকে বোঝায়। যেমন তোমার আমাদের শরীরেই থাকে রক্ত, তারপরে হচ্ছে তোমার এই সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, এইগুলার মানে ঘনত্ব বা ভিসকোসিটি রক্ষা করা, এগুলাই এর কাজ। ঠিক আছে। আচ্ছা, এবার আসো পাতন এবং ঊর্ধ্বপাতন সম্পর্কে একটু বলে দিই। পাতন হচ্ছে স্বাভাবিক, মনে করো কোনো একটা পদার্থ তরল, এটাকে তাপ প্রয়োগ করবে, তাপ দিলাম, দিয়ে হলো বাষ্প। এবার বাষ্পকে তুমি ঠান্ডা করবে, বাষ্পকে মাইনাস ডেল করতেছি, ঠান্ডা করতেছি, তাহলে কি হচ্ছে? তরল। তাহলে যখন এই বাষ্পকে ঠান্ডা করে তরল হচ্ছে তখন এইটার নাম হচ্ছে, তোমরা বলো ঘনীভবন। ঠিক আছে, বা কনডেনসেশন। আর যখন তরলকে বাষ্পে পরিণত করতেছো তখন তোমরা এটা বলো বাষ্পীভবন। বাষ্পীভবন। ঠিক আছে। তাহলে এই বাষ্পীভবন প্লাস ঘনীভবন, অর্থাৎ তরল থেকে বাষ্প, আবার বাষ্পকে ঠান্ডা করে বা শীতলীকরণের মাধ্যমে পুনরায় তরলে পরিণত করতেছি, এই প্রক্রিয়াকে বলি আমরা পাতন। মনে থাকবে। তাহলে পাতন, এটা লিখে নাও বা দেখে নাও, পাতন সমান সমান তুমি লিখতে পারবে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। ঠিক আছে, বাষ্পীভবন প্লাস ঘনীভবন একসাথে বলি আমরা পাতন। আর আরেকটা টার্ম আছে ঊর্ধ্বপাতন। আচ্ছা, ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতনটা কি একটু শিখে নাও। ঊর্ধ্বপাতন হচ্ছে ভাইয়া যখন কোনো কঠিন পদার্থ থাকবে তাপ দিব, তরল না হয়ে সরাসরি বাষ্প হবে। তাহলে ঊর্ধ্বপাতনের কাজ কঠিন পদার্থে তাপ প্রয়োগ করে যদি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তখন আমরা সেটাকে বলি ঊর্ধ্বপাতন। এই ঊর্ধ্বপাতিত বেশ কিছু পদার্থ আছে যেটা থেকে তোমাদের এমসিকিউ হবে, এটা একটু মনে রাখবে তোমরা। এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের মধ্যে আছে বেনজয়িক অ্যাসিড, তারপরে নিশাদল, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে আছে তোমাদের কঠিন কার্বন ডাই অক্সাইড, কর্পূর, এই যে ন্যাপথালিন। ন্যাপথালিন দেখছো এই যে এটা সাদা গোল গোল থাকে, তোমাদের এই যে দুর্গন্ধ হয় দিলেই এটা দুর্গন্ধ দূর হয়, এটার একটা আলাদা সেন্ট থাকে। তো এই যৌগগুলা সাধারণত ঊর্ধ্বপাতিত, অর্থাৎ এরা তরল হয় না কিন্তু সরাসরি বাষ্পে পরিণত হয়। ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন আছে। দেখো এখানে বলছে সিলিন্ডার এ এবং বি, সিলিন্ডার এ আছে কার্বন ডাই অক্সাইড আর সিলিন্ডার বি তে আছে তোমার মিথেন। এখন বলছে এই কার্বন ডাই অক্সাইড আর মিথেন এর কোনটার ব্যাপন হার বেশি। ঠিক আছে, এখানে দেখো বলছে চিত্র এ প্রদর্শিত পরমাণু মডেলের, সরি প্রশ্নটা তোমাদের একটু ভুল উঠছে। আচ্ছা, তোমরা এইটা একটু দেখো যে এখানে বলছে বিসি সিডি অংশের তাপ প্রদান করা সত্ত্বেও তাপমাত্রা বৃদ্ধি পায় না কেন? বিসি এবং ডিই, বিসি এবং ডি অংশে তাপ প্রদান করলেও তাপমাত্রা বৃদ্ধি পায় না কেন? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমি। তোমরা আপেক্ষিক সুপ্ত তাপ বলে একটা কথা শুনছো, বা সুপ্ত তাপ। আপেক্ষিক তাপ আর সুপ্ত তাপ দুটা আলাদা জিনিস। ঠিক আছে, তো এই আপেক্ষিক সুপ্ত তাপ বলতে যে টার্মটা বোঝায়, এই কারণে এখানে বৃদ্ধি পায় না। তারপরে তোমাদেরকে একটু বলে দিই এটা কি। এটা হচ্ছে সাপোজ একটা বরফ, এইটাকে তাপ দিলে হলো পানি। ঠিক আছে। আচ্ছা, মনে করো
এই যে -5 ডিগ্রি -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ তোমাকে বললাম 20 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করো। তাহলে এটা হচ্ছে বরফ, এখানে পানিতে পরিণত করব। তখন তোমরা দেখবা স্টেপে এরকম করো যে -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ তোমরা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ বানাও, ঠিক আছে। আর এই 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে আবার 0 ডিগ্রি সেলসিয়াসের পানি বানাও, তাই না? তাহলে এখানে কিন্তু তোমরা একটা সূত্র ব্যবহার করো, যদি কিউ সমান সমান ধরো তাহলে এম এস ডেল টি এরকম একটা সূত্র ব্যবহার করো। এখানে যে ব্যাপারটা হয় এটা কিউ সমান সমান তোমরা এম এল এফ এরকম একটা ব্যবহার করো, অর্থাৎ বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ ব্যবহার করো। তো এখানে সেটাই কারণ যে এই জায়গায় তাপমাত্রা চেঞ্জ হয়নি বা তাপমাত্রা বৃদ্ধি হয়নি, তার কারণ হচ্ছে সুপ্ততাপ হলে তাপমাত্রার কম বেশি হয় না, ওই পদার্থের শুধু অবস্থার চেঞ্জ হয়। যেহেতু অবস্থার চেঞ্জ হচ্ছে তাই এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। আর একই পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন হওয়ার কারণ কি বলে তুমি মনে করো? একই পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন হওয়ার কারণ হচ্ছে গলনাঙ্ক বলতে আমরা বুঝাই ভাইয়া যে তাপমাত্রায় গলতে শুরু করবে, আর স্ফুটনাঙ্ক বুঝাই যে তাপমাত্রায় ফুটতে শুরু করবে। তাহলে দেখো যে গলনাঙ্ক মানে কঠিন পদার্থ যে তাপমাত্রায় তরলে পরিণত হবে সেটা গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক অবশ্যই কম হওয়ার কথা, কঠিন থেকে তরল হচ্ছে, এখনো তত পরিমাণ তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়নি। আর স্ফুটনাঙ্ক বলতে বোঝাবে তরল থেকে যখন সে বাষ্পে পরিণত হবে অনেক বেশি তাপের প্রয়োজন হবে, কারণ তুমি প্রথমে কঠিন থাকবে, কঠিনকে তরলে করবে, তরলকে আবার বাষ্পে পরিণত করবে। এই কারণেই একই পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এক হয় না, কারণ তাদের ভৌত অবস্থায় ভিন্ন। যেহেতু ভৌত অবস্থা ভিন্ন তাই অধিক তাপের প্রয়োজন হয়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। হ্যাঁ, তোমরা ঊর্ধ্বপাতনের কমেন্ট করছো, নিশাদল, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে তোমাদের। হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম মুরাদ, সুপ্ততাপ গ্রহণ করে তাই। জি ভাইয়া, সুপ্ততাপ হইলে তাপমাত্রার পরিবর্তন হয় না, ওই তাপেই শুধু অবস্থা চেঞ্জ হয়। এই ছিল তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের আলোচনা। তোমরা এটা থেকে যদি কোনো সমস্যা বা কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাদের অবশ্যই জানিও যে আমরা এই সমস্যায় পড়তেছি, তাহলে আমরা সেখানে তোমাদের সলভ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো ঠিক আছে, এই পর্যন্তই আজকে, সামনের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। খাইতে হবে।